দরজার বাইরে থেকে দরজায় টোকা দিচ্ছে আজমেরি। তার পাশে দাঁড়িয়ে আছে রুমা। রাউনাফ গিয়ে দরজা খুলে দেয়। দরজার ওপাশে দাঁড়িয়ে রুমা বলে, ভাবি উঠেছে ভাইয়া। রাউনাফ কিছু বলে না, দরজা থেকে সরে দাঁড়ায়। ওয়াশরুমে ঢোকে। আজমেরি আর রুমা ভিতরে ঢোকে। উর্বি দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে সংকোচ। আজমেরি বলে, বেলা 9টা বেজে গিয়েছে, খিদে পায়নি? উর্বি হ্যাঁ সূচক মাথা নাড়ায়, তার খিদে পেয়েছে। মনে হচ্ছে এখনো ফ্রেশ হওনি? যাও গিয়ে চোখে মুখে পানি দাও। আজ কিন্তু অনুষ্ঠান, বাড়িতে রাজ্যের মানুষ আসবে। গয়নাগুলো পরে থেকো, আজ খালি গলায় থেকো না। উর্বি মাথা নাড়ায়, সে পড়বে। রুমা বলে, তোমাকে বিয়েতে যে গোলাপি জামদানিটা দিয়েছিলাম ওটা পরবে, ওটাই তোমাকে ভালো মানাবে। দাঁড়াও, আমি বের করছি আলমারি থেকে। উর্বি বলে, আপা লাগবে না, আমি যখন শাড়ি পাল্টাবো তখন বের করব। আচ্ছা তাহলে রেডি হয়ে ভাইয়াকে নিয়ে নিচে এসো, টেবিলে খাবার দেওয়া হয়েছে। আজমেরি আর রুমে চলে যায়। উর্বিকে আলমারি থেকে শাড়ি বের করে। রাউনাফ টেবিলে খেতে বসেছে। তার সামনাসামনি চেয়ারে বসে আছে নাবিল। সে এক মনে খাচ্ছে। রাউনাফ আর চোখে তাকে দেখছে। আজমেরি রাউনাফের প্লেটে খাবার তুলে দিতে দিতে বলে, ভাইয়া তুমি রেডি হয়ে আসো কেন? কোথাও যাচ্ছ? হ্যাঁ, একটু চেম্বারে বসবো, কাল বসিনি, আজ যেতেই হবে। তোমাকে মা যেতে নিষেধ করেছে, আজ বাড়িতে একটা অনুষ্ঠান। মাকে বলে দিস আমি একজন ডাক্তার, সেটা যেন সে ভুলে না যায়। তাড়াতাড়ি ফিরে আসব। আজমেরি চুপ করে থাকে। নাবিলের খাওয়া শেষ হয়। সে প্লেট সরিয়ে উঠে দাঁড়ায়। সে এখন তার পাপার রুমে যাবে, গিয়ে তার একটা দায়িত্ব পালন করবে। নাবিলকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে দেখে মোহনা ফিসফিস করে বলে, ও আপা, নাবিল ভাইয়ের রুমে যাচ্ছে না তো? আজমেরি বলে, হয়তো ছাদে যাচ্ছে। আরে দেখো, ডান পাশে মোড় নিল। ছাদের সিঁড়ি তো বাম পাশে। আজমেরি তাকায়, তাই তো, আবার কি করবে এই ছেলে? সেদিন রাতে মায়ের ওপর রাগ করে এই ছেলে বাড়িতে ভাঙচুর করেছে। আজ যদি উর্বিকে কিছু বলে, আজমেরি ছুটে যায়। মোহনা পিছু পিছু যায়। রাউনাফ খাওয়া রেখে তাকিয়ে থাকে, এদের আবার কি হলো? শর্মি ছাদে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে। ক্যাটারিংয়ের লোকজন অনুষ্ঠানের রান্নাবান্নার আয়োজন করছে। হঠাৎ পেছন থেকে কেউ ডাকে তাকে, শর্মি। শর্মি পেছনে ফিরে তাকায়। পেছনে দাঁড়িয়ে আছে অন্তরা, তার মুখ হাসি হাসি। শর্মির রাগ লাগে। সে এই মেয়েটাকে সহ্য করতে পারছে না। এই মেয়েটার জন্য আজ বাড়িতে এত অশান্তি। এতটুকু শর্মি বুঝতে পেরেছে। তোমার পড়াশোনা কেমন চলছে শর্মি? মিড টার্ম এক্সাম কবে? গানের রেওয়াজ করছো ঠিকভাবে? জিজ্ঞেস করে অন্তরা। শর্মি নিচু স্বরে বলে, জি করছি। তারপর নাকমুখ কুঁচকে চলে যায়। অন্তরা দাঁড়িয়ে থাকে। সে নিচের দিকে তাকিয়ে বাবুর্চিদের রান্না বান্না দেখছে। আজ তো তারও রিসিপশনের দিন। উর্বি নিজেকে আয়নায় দেখছে। গোলাপি শাড়িতে তাকে বেশ মানিয়েছে। তার সামনে গয়নার বক্স। সে বেছে বেছে তার পছন্দ মতো হালকা গয়না পরছে। হঠাৎ বাড়ি থেকে কেউ দরজায় কড়া নাড়ে। উর্বি মাথা ঘুরিয়ে তাকায়। নাবিল ভেতরে ঢোকে। উর্বি অবাক হয়ে তাকিয়ে থাকে। নাবিল তাকে আরও অবাক করে দিয়ে বলে, পাপার আলমারির চাবি কোথায়? চাবি দিন। উর্বি তর্জনী আঙ্গুল তুলে চাবি দেখায়। টেবিলের ওপর থেকে চাবি নিয়ে নাবিল আলমারি খোলে। আজমেরি আর মোহনা ঘরে ঢোকে। আজমেরি নাবিলকে জিজ্ঞেস করে, কি করছো নাবিল? আলমারিতে কি? নাবিল কোনো উত্তর দেয় না। আলমারি থেকে তার মায়ের শাড়ি আর আনুষঙ্গিক সব কিছু বের করে আনে। তার মায়ের জিনিসপত্র বের করে আনতে গিয়ে সে উর্বিকে সব কিছু ফেলে দেয়। উর্বির বোঝা যাচ্ছে এটা ইচ্ছাকৃত। রাউনাফ ঘরে ঢোকে হতভম্ব হয়ে নাবিলের দিকে তাকিয়ে থাকে। নাবিল তার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আমার মাম্মাম সব কিছু আমি আমার কাছে রাখবো, ওগুলো আর তোমার কাছে সুরক্ষিত না পাপা, আমি এগুলো নিয়ে যাচ্ছি। নাবিল উর্বির হাতের দিকে তাকায়। তারপর নিচু স্বরে বলে, হাত থেকে চুড়ি খুলে দিন, ওগুলো আমার মাম্মার। উর্বি কিছুটা হতবাক হলেও মুচকি হেসে হাত থেকে চুড়ি খুলতে থাকে। সে জানতো না এটা রাউনাফের প্রথম স্ত্রীর, তাকে বলা হয়নি। আজমেরি নাবিলকে ধমক দিয়ে বলে, এসব কি হচ্ছে নাবিল, এত বেয়াদব হয়েছে তুমি? নাবিল হাসে। উর্বির হাত থেকে চুড়ি নিতে নিতে বলে, আপনি আমাদের কেউ না।
নাবিল খুবই শান্তভাবে শব্দগুলো উচ্চারণ করে। রুমে থাকা সবে হতবাক হয়ে যায়। আজমেরি নাবিলকে কিছু একটা বলতে এগিয়ে আসে। নাবিল সেদিকে ভ্রুক্ষেপ না করে তার মায়ের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায়। দরজার কাছে রওশান আরা দাঁড়িয়ে আছে। নাবিল সেদিকে তাকায় না। মোহনা আর আজমেরি নাবিলের পিছু পিছু যায়। রাওনাপ উর্বির দিকে তাকায়, এগিয়ে এসে নরম গলায় বলে, আই ক্যান এক্সপ্লেন। ও এমন ছেলেই নয়। আই এম সরি ফর এভরিথিং। উর্বি ম্লান হেসে রাওনাফের দিকে তাকিয়ে বলে, অতটুকু বাচ্চা ছেলের এমন আচরণের কারণ আপনাকে ব্যাখ্যা দিতে হবে না। আমি ছোট নই। ওর মনস্তাত্ত্বিক দিকটা আমি বুঝতে পেরেছি। নাবিল দাঁড়াও। নাবিল ডু হোয়াট আই সেইড। নাবিল দাঁড়িয়ে তার পাপার দিকে তাকায়। রাওনাপ তার কাছে এগিয়ে যায়, খুবই নরম গলায় বলে, অনুচিত কাজ কখনই করনি তুমি নাবিল। চলো ওনার কাছে সরি বলো। আমি চাই না নতুন কোনো ব্যক্তি আমার জান বাচ্চাগুলোর প্রতি নেগেটিভ ধারণা পোষণ করে থাকুক। নাবিল মৃদু হেসে বলে, পাপা ডোন্ট এক্সপেক্ট দিস ফ্রম মি। আই উইল। কারণ তুমি এমন ছেলেই নও। তুমি আমার নাবিল, যে কাউকে কখন অসম্মান করে কথা বলে না। নাবিল কিছু না বলে চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রাওনাপ চুপচাপ দাঁড়িয়ে থাকে, এক হাতে অ্যাপ্রন আর এক হাতে স্টেথোস্কোপ নিয়ে। দোতলা থেকে রাওনাফের দিকে তাকিয়ে আছে উর্বি। অন্তরা চুলায় চা বসিয়েছে। ছাদ থেকে আসার পর তার ভীষণ মাথা ব্যথা করছে। ফুটন্ত গরম পানিতে সে চায়ের পাতা ঢেলে দেয়। পেছন থেকে সামিউল জড়িয়ে ধরে। অন্তরা চমকে যায়। ঘাড় ঘুরিয়ে সামিউলকে দেখতে পেয়ে বলে, তুমি? আমি তো ভয় পেয়ে গিয়েছি। ভয় পাওয়ার কি হলো? তুমি কি ভেবেছিলে ভূত? না, সেটা ভাবিনি। অন্তরা পাতিল থেকে কাপে চা ঢেলে নিতে নিতে বলে, চা খাবে? খেতে পারি। অন্তরা তার কাপের চা অন্য একটি কাপে ভাগ করে নেয়। সামিল বলে, তোমার কম পড়ে যাবে না তো? অন্তরা চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে, না। বাজারে এনেছ? হ্যাঁ, দেখো লিস্ট অনুযায়ী সব ঠিক আছে কিনা। সর্ষের তেলটা আনতে ভুলে গিয়েছি, বিকেলে এনে দেব। অন্তরা চা শেষ করে বাজারের ব্যাগে হাত দেয়। বেগুন, কাঁচামরিচ, 2 হালি ডিম, মশলাপাতি, 3 কেজি চাল, তেল, চিনি, নুন আর একটা ইলিশ মাছ। সামিউল বলে, আপাতত 2 দিন এই দিয়ে খাই, পরে আবার বাজার এনে দেব। রান্নার হাঁড়ি, পাতিল, থালা বাসন সব আছে না? হ্যাঁ, রুমা আপা সব দিয়ে গিয়েছে। কিছু বলেছে? জিজ্ঞেস করে সামিউল। হ্যাঁ, দুপুরে তোমার বড় ভাই আমাদের ওদের ওখানে খেতে বলেছে, আর রাতেও। সামিউল কিছু বলে না, চায়ের কাপে শেষ চুমুক দেয়। অন্তরা ইলিশ মাছ কুটতে বসে পড়ে। সামিউল পাশে বসে অন্তরাকে দেখতে থাকে। রওশনারার মেজাজ খারাপ করে বসেছিল। তার কাছে রাওনাফের ফোন এসেছিল। সে এই বেলা আসতে পারবে না, তাকে হসপিটালে এমার্জেন্সি ডেকেছে। রওশনারা ভেবে পাচ্ছেন না এখন তিনি উর্বির পরিবারকে কি জবাব দিবেন। বোনের শ্বশুরবাড়ি এসে যদি নিজের বোন জামাইকে দেখতে না পায়, রাগে তার মাথা ধরে গিয়েছে। হঠাৎ সে দেখে অন্তরা তার ঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। রওশনারা রাগে চেঁচে ওঠে, মেজো বউ, এই নির্লজ্জ মেয়েটা ঘুরঘুর করছে কেন? মোহনা ছুটে আসে, অন্তরাকে বলে, তুমি মায়ের ঘরের সামনে কেন এসেছ? অন্তরা রওশনারাকে বলে, মা, আমি ঘুরঘুর করছি না, ছাদে কাপড় মেলে দিয়ে এসেছি। রওশনারা চেঁচিয়ে ওঠে, এই মেয়ে, খবরদার, যদি তুমি আমাকে মা ডেকেছ মুখ ভেঙে দেব। মেজো বউ, এই অসভ্য মেয়েটাকে বলে দাও যেন সংসারে বাড়িতে আজ ঘুরঘুর না করে। রাজ্যের মানুষ আজ বাড়িতে, সবাই নানান প্রশ্ন করছে। মোহনা চুপ করে থাকে। অন্তরার চোখ ভিজে ওঠে। দূরে দাঁড়িয়ে সামিউল দেখে সে দৃশ্য। সে অসহায়ের মতো তাকিয়ে থাকে অন্তরার দিকে। উর্বিদের বাড়ি থেকে উর্বির মা বাদে সবাই এসেছে। সবাইকে আজমেরি খুবই আদরের সহিত আপ্যায়ন করছে। তহুরা আর রেজাউল এসে উর্বির ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। উর্বি দরজার দিকে তাকায়, কেউ ভেতরে আসছে। দরজা ঠেলে তার ভাই ভাবি ভেতরে ঢোকে। উর্বি শান্ত ভঙ্গিতে তাদের দিকে তাকিয়ে আছে। বোনকে দেখে রেজাউল কবিরের চোখ ভিজে ওঠে। সে কোমল কণ্ঠে বোনকে জিজ্ঞেস করে, ভালো আছিস বোন? হ্যাঁ, তোমরা ভালো আছো? ভালো নেই, তোকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে আমরা কেউ ভালো নেই। কেন ভালো নেই? উর্বি নামের তোমাদের একটা দুর্নাম বিদায় হয়েছে। তোমাদের তো ভালো থাকতে হবে ভাইয়া, জোর করে হলেও ভালো থাকতে হবে।
অত্যন্ত ঠান্ডাভাবে জবাব দেয় উর্বি। তার কণ্ঠস্বর স্বাভাবিক। রেজাউল কবির হা হা করে বলে, আমি তোর গায়ে হাত তুলেছি, তুই আমায় ক্ষমা কর বোন। উর্বি বলে, আমি তোমাদের উপর রাগ করে নেই ভাইয়া, তোমরা ভুল ভাবছ, আমি আসলে কারো উপরেই রাগ করে নেই। তহুরা উর্বির হাত দুটো মুঠো করে ধরে বলে, তুই কি জিনিস, তুই চলে যাওয়ার আসার পর থেকে তোর ভাইয়া এক রাতও ঘুমায়নি, সারা রাত ছটফট করতে থাকে, এই মানুষটার উপর অভিমান করে থাকবি। উর্বি তার ভাইয়ের দিকে তাকায়। রেজাউল করিম রুমাল দিয়ে নিজের চোখ মোছে। উর্বির বুক ভেঙে কান্না আসে। সে গলার স্বর স্বাভাবিক রেখে বলে, আমি মরে গেলেও তোমার উপর রাগ করে থাকতে পারবো না ভাইয়া। আমার অভিশপ্ত দিনগুলোতে তুমি সবার মতো আমাকে ঘৃণা করে দূরে সরিয়ে না দিয়ে আমার পাশে থেকেছ। আজ যে দুটো থাপ্পড় দিয়েছ বলে তোমার ওপর তোমার বোন রাগ করে থাকবে, এটা তুমি ভাবলে কি করে ভাইয়া? রাওনাফ দুপুর নাগাদ চলে এসেছিল। অতিথিদের অসম্মান করার লোক সে নয়। নিজে দাঁড়িয়ে থেকে উর্বির বাড়ির সবাইকে খাইয়েছে। যার আগে বেশ খানিকক্ষণ তাদের সাথে আলাপ করেছে, নিজের গাড়িতে তাদের পৌঁছে দিয়েছে। সাক্ষাৎ চৌধুরী ব্লাড প্রেশারটা আজকাল খুব বেড়েছে। সামনে ইলেকশন, গোদের ওপর বিস্ফোরা। তিনি একা এই চাপ নিতে পারছেন না। কার ওপর যে দায়িত্ব দেবে তেমন কেউ নেই। রাজনীতির লাইনে সবাই মুখে মুখে ভাই ভাই করলেও সুযোগ পেলে পেছনে ছুরি ঢোকাবেই। সে সবসময় সুস্থ থাকার চেষ্টা করছে। এত বছরের চেয়ার সে কিছুতেই ছাড়বে না। আর মন্ত্রীর পদটাও তারই চাই এবার। সে নিয়মিত প্রেশার চেক করিয়ে ওষুধ নিচ্ছে, তবু কন্ট্রোলে থাকছে না। তার জন্য তিনি তার স্ত্রী শেফালিকে দায়ী মনে করেন। এই মহিলা রোজ সকাল থেকে সন্ধ্যা ভাঙা রেকর্ড বাজাতে থাকেন তার কানের কাছে। তিনি কতবার বলেছেন ওই কুলাঙ্গারের নাম যেন এই বাড়ি থেকে মুখে না নেয়, তবু শেফালি প্রতিদিন তার কাছে আকুতি মিনতি করে তার ছেলেকে যেন সাক্ষাৎ এ বাড়িতে ফিরিয়ে আনেন, যেটা সাক্ষাতের পক্ষে সম্ভব না। সামনে ইলেকশন, ওই কুলাঙ্গারকে বাড়িতে এনে তিনি নিজের পায়ে নিজে কুড়াল মারতে চায় না। সজীব এসে সাক্ষাতের সামনে মাথা নিচু করে দাঁড়ায়। সাক্ষাৎ বলে, কি আবার কি অঘটন ঘটিয়েছে তোর গুরু? কাকা, ভাই কিছু টাকা চেয়েছে, মিনমিন করে জবাব দেয় সজীব। সাক্ষাৎ এটাই আন্দাজ করেছিল, বলে 25,000 টাকা দুদিনে শেষ, ওকে বলে দিবি। এভাবে চলতে থাকলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এমনিতে ওর পিছনে উকিল ঠিক করতে আমার লাখ লাখ টাকা গিয়েছে, এখানে ওখানে টাকা ছড়াতে হয়েছে। সজীব মাথা নেড়ে বলে, আচ্ছা কাকা। সাক্ষাৎ ড্রয়ার থেকে একটা বান্ডিল বের করে সজীবের হাতে দেয়। শেফালিকে ঘরে ঢুকে সজীবকে বলে, আমার বাবু কেমন আছে? খাইট দেয় ঠিক মতো? জি কাকি, আপনি চিন্তা করবেন না। আর চিন্তা, রাতে ঘুমাতে পারি না বাবা ছেলেটার চিন্তায়। যদি একটু দেখতে পারতাম, যদি একটু ছুতে পারতাম। সজীব বলে, আপনি ভিডিও কলে কথা বলবেন কাকি, আমি ফোন দেব ভাইকে। শেফালির চোখ মুখ খুশিতে ঝলমল করে ওঠে, দাও বাবা, এক্ষুনি দাও। সাক্ষাৎ হুঙ্কার দিয়ে ওঠে, এই খবরদার, ওই বদমাইশের সাথে কথা বলতে হলে অন্যখানে যাও, আমি তোমাদের এইসব ন্যাকামি দেখতে চাই না। সজীব ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। শেফালি তার স্বামীর দিকে আহত চোখে তাকিয়ে থাকে। উর্বি বইয়ের তাক থেকে সমরেশ মজুমদারের সাতকাহন বইটা বের করে পড়ছে। বাড়ির সবাই চলে যাওয়ার পর তার মন ভার হয়েছিল। এই জিনিসটা তার মন ভালো করে দিয়েছে। রাওনাফের বইয়ের তাকে রাজ্যের বই, সবই মেডিকেলের বই। তার মাঝখান থেকে সে এটা খুঁজে পেয়েছে। আরও 3টে উপন্যাস আছে হুমায়ুন আহমেদের। এসবকে পড়তেও উর্বি বুঝতে পারছে না। রাওনাফের মতো লোক উপন্যাস পড়বে, এটা হতেই পারে না। এই জিনিসটা তার ব্যক্তিত্বের সাথে যায় না একেবারেই। উর্বি উপুর হয়ে বুকের নিচে বালিশ দিয়ে বইটা পড়ছে। রাওনাফ ঘরে ঢুকতেই সে তড়িঘড়ি উঠে বসে, তার চোখে মুখে সংকোচ। রাওনাফ উর্বির পাশে একটা বক্স রেখে দিয়ে বলে, নতুন ফোন, এটা এখন থেকে ব্যবহার করতে পারো। উর্বি অবাক হয়ে বক্সটা হাতে নেয়। রাওনাফ ব্লেজার খুলে আলমারিতে রাখতে রাখতে জিজ্ঞেস করে, কোথায় চাকুরি করতে? 2টো এনজিওতে করেছি 1 বছর করে। কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা? পলিটিক্যাল সায়েন্স। চাকুরি কি করতে চাও? উর্বি চুপ করে থাকে। রাওনাফ বলে, তুমি চাও তাহলে সাহায্য করতে পারি। আমার চেনা জানা কিছু এনজিও রয়েছে, পরিচালনা মহিলারা করেন। উর্বি তখনও চুপ। রাওনাফ বলতে থাকে, যেহেতু এক্সপেরিয়েন্স আছে তাই বললাম এনজিওর কথা।
তাছাড়া কিছু কিন্ডারগার্টেন স্কুলের বিজ্ঞাপন নজরে পড়লো আজ। করতে চাইলে বলো, কথা বলবো। উর্বি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আমি আপনাকে জানাবো। নোটিফিকেশনের টুংটাং আওয়াজে উর্বির মাথা ব্যথা করছে। অনেকদিন পর তার ফেসবুকের আইডিতে সে লগ ইন করেছে। অনেকগুলো নোটিফিকেশন সে জমা হয়েছে। পরিচিতরা অনেক মেসেজ দিয়ে রেখেছে। উর্বির ইচ্ছে করে না এসব দেখতে। সে খানিকক্ষণ নিউজ ফিড দেখে থেমে যায়। হুট করে রাউনাফের আইডিটা দেখতে পায়। আইডির নাম ডক্টর রাও। প্রোফাইলে রাউনাফ গলার একটা স্টেথোস্কোপ নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। তার পেছনে কয়েকজন ফরেনার। উর্বি আগ্রহী ভাব নিয়ে রাউনাফের আইডিটাতে ঢোকে। আইডির কভারে রাউনাফ 3 ছেলেমেয়ে নিয়ে একটা হ্রদের পাশে দাঁড়িয়ে আছে। উর্বি রাউনাফের টাইমলাইন ঘুরে অবাক হয়ে যায়। পুরো আইডি জুড়ে শুধু অ্যাওয়ার্ড আর অ্যাওয়ার্ডের ছবি। হয় রাউনাফ কারো কাছ থেকে অ্যাওয়ার্ড নিচ্ছে, না সে কাউকে দিচ্ছে। উর্বির ভীষণ হাসি পায়। হঠাৎ একটা আওয়াজ ভেসে আসে। বাড়িতে কেউ মিউজিক শুনছে। এরপর বিষণ্ণ মন, বাজে না মনোবিন, অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন। হাজার কবিতা, বেকার সবই তো তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। উর্বি ফোন হাত থেকে ফেলে কান চেপে ধরে বসে থাকে। মিউজিকের আওয়াজ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই গানটা উর্বির মস্তিষ্কে আলোড়ন সৃষ্টি করছে। তার কুচকাচে অনুভূতিকে আরও একটু পিষে দিতে চেয়ে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে ওঠে, বন্ধ করো, এই গান শুনতে ভালো লাগে না। চোখ বেয়ে পানি পড়তে শুরু করে তার। মন মস্তিষ্কে যুদ্ধ চলছে। রক্তপাত হচ্ছে চোখে। পাথরের ন্যায় চুপচাপ বসে থাকে সে। রাউনাফ হসপিটালে যাবে বলে তৈরি হতে ঘরে ঢুকেছিল। উর্বির দিকে চোখ পড়তেই সে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জড়তা কাটিয়ে প্রশ্ন করে, আর ইউ ওকে? উর্বি তার দিকে তাকায়। না সে চোখের পানি মোছার চেষ্টা করছে, না তা আড়াল করার চেষ্টা করছে। রাউনাফ এগিয়ে গিয়ে বলে, কোনো অসুবিধে? উর্বি কিছুক্ষণ সময় নিয়ে স্বাভাবিক হয়ে বলে, না। কাঁদছ যে? আজ কি বার? রাউনাফ অবাক হয়ে বলে, আজ বুধবার। কেন? আমি প্রত্যেক বুধবার এভাবে কাঁদি, আপনি প্লিজ পাত্তা দিবেন না। রাউনাফ হতভম্ব হয়ে বলে, কান্নার সাথে বুধবারের কি সম্পর্ক আছে? প্রত্যেক বুধবার আমার ওপর জিনের আসর হয়, মা বলেছে। রাউনাফ চরম হতভম্ব হয়ে উর্বির দিকে তাকিয়ে থাকে। উর্বি হেসে ফেলে। তারপর স্বাভাবিক গলায় বলে, মজা করছিলাম। চোখ জ্বালা করছিল, আমার চোখে অ্যালার্জি আছে, তাই পানি পড়ছিল। রাউনাফ ঘুরে হাতে অ্যাপ্রন উঠিয়ে নেয়। তারপর বলে, ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবো। চোখ খুবই সেন্সিটিভ জায়গা, চিকিৎসা নেওয়া জরুরি। রওশন মঞ্জিলে আজকে কোনো হইচইয়ের আওয়াজ শোনা যাচ্ছে না। কোথাও কোনো শোরগোল নেই। আজমেরি আর রুমা সকালে বাচ্চাদের নিয়ে যে যার শ্বশুরবাড়িতে চলে গিয়েছে। এই সময় বাড়িতে মাত্র 4 জন মানুষ। রওশনারা, উর্বি, অন্তরা আর আমিরুন। বাকি সবাই যে যার কাজে গিয়েছে। রাউনাফ হসপিটালে। রাউনাফের 3 ছেলে মেয়ে স্কুলে আছে। মোহনাকে নিয়ে শাফিউল একটু বেরিয়েছে, আর সামিউল তার ফটোগ্রাফির কাজে। আমিরুন উর্বিকে রান্নার কাজে সাহায্য করছে। আসলে সে কিছুই করছে না। উর্বি তাকে চুপচাপ দাঁড় করিয়ে রেখেছে। উর্বি নাকি আজ একটা বিশেষ পদ রাখতে চায় সবার জন্য। আমিরুন দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নতুন ভাবিকে দেখছে। তার খুব ভালো লাগে এই মেয়েটাকে। উর্বি তার দিকে তাকিয়ে বলে, আজ খুব গরম তাই না আমিরুন আপা? জি নতুন ভাবি, আপনি কষ্ট হইলে আমারে দেন, আমি ইলিশ পোলাও রাখতে জানি। না আমার কষ্ট হচ্ছে না। তুমি এক কাজ করো, আমাদের 4 জনের জন্য লেবু শরবত বানাও ঠান্ডা ঠান্ডা। আমরা 4 জন কই ভাবি? আমরা তো 3 জন বাড়িতে, আপনি, আম্মায় আর আমি। উর্বি হাসে বলে, তোমাদের ছোট ভাইজানের বউ তো আছে বাড়িতে, তার কথা ভুলে যেও কেন? আমিরুন জিভ কামড়ে দিয়ে বলে, ইস, একেবারে ভুলে বসে আছি, আমি অখন বানাইতেছি। আমিরুন কাজ করতে করতে বলে, আইসা ভাবি, আপনার রাগ লাগে না এর ওপর? না, উত্তর দেয় উর্বি। আমিরুন বলতে থাকে, তবে এই মাস্টার আপা কিন্তু ভালো মানুষ, একেবারে আপনার মতো। আমি ভালো? উর্বি হাসতে হাসতে জিজ্ঞেস করে, হ ভালা, এই জন্য আপনারে আল্লাহ ভাইজানের লগে মিলাইয়া দিছে। আমার বড় ভাইজান এই দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। উর্বি আমিরুনের দিকে তাকায়। আমিরুন বলে, আমি জানি ভাবি, আপনি ভাইজানের মানতে পারতেছেন না, এই যুগের মাইয়া। তবে দেখেন, আপনি একদিন দেখবেন কেমনে কেমনে জানি এই মানুষটার মায়ায় পইড়া গেছেন। আমিরুন উর্বির দিকে তাকে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এই কথাটা বলে।
উর্বি প্রসঙ্গ পাল্টে বলে, আমার শাশুড়ি কেন অন্তরাকে অপছন্দ করেন, এর পেছনে কারণ কি? আমিরুন এদিক ওদিক তাকে নিচু স্বরে বলে, অন্তরা আপার আগে বিয়ে হয়েছিল ভাবি, অনেক কাহিনী। নিজের পুরনো গিটারটায় হাত বুলিয়ে উচ্ছ্বাস ম্লান হাসে। এই বস্তুটা শেষ হয়নি প্রায় 6 বছর। গিটারের ওপর থেকে হাত সরিয়ে নিজের হাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর নিচু স্বরে বলে, এই হাত দিয়ে সব হয়। সজীব দূরে দাঁড়িয়ে উচ্ছ্বাসের কর্মকাণ্ড দেখছে। হিংস্র মানুষটা কেমন শান্ত হয়ে গিয়েছে, উর্বিকে নিয়ে ঝামেলা করছে না, এটাও স্বস্তির। বারবার রাগের মাথায় অঘটন ঘটায় এই লোকটা। উচ্ছ্বাস ফোন ঘেঁটে উর্বির একটা ছবি বের করে দেখে। ছবিটা সম্ভবত কিছুদিন আগের। মুখ হাসি হাসি উর্বির। একটু কি মোটা হয়েছে মেয়েটা? চোখ সরু করে ছবিটা জুম করে দেখে সে, না আগের মতো রোগা পটকাই আছে, তবে চেহারায় মহিলা মহিলা একটা ভাব এসেছে। 6 বছর তো কম সময় না। সজীব রুম থেকে বেরিয়ে যেতে উচ্ছ্বাস ফোনের স্ক্রিনে উর্বির ছবিটার দিকে তাকিয়ে বলে, গান শুনবে? হাতে গিটারটা তুলে নিয়ে উচ্ছ্বাস মাথা নিচু করে গাইতে শুরু করে, বলবো তোমায় আজকে আমি একটি ছেলের গল্প প্রেমের, চুপি চুপি কার ছবি এঁকেছিল সে যে অন্তরে। সামিলুর কদিন থেকে মনে হচ্ছে কেউ একজন তাকে ফলো করছে। প্রথম সে পাত্তা দেয়নি, কিন্তু এখন সে বেশ বুঝতে পারে কেউ একজন তার পিছু নেয়। সামিল একটা প্রজেক্ট হাতে নিয়েছে, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ। আজ 2 দিন ধরে ঢাকার বিভিন্ন বস্তির আশেপাশে তার যাওয়া আসা। অন্তরাকে দিনে খুব একটা সময় দিতে পারে না। সামিল তার বাইকের সাথে ঝুলিয়ে রাখা টিফিন বক্সটার দিকে তাকায়। অন্তরা খুব ভোরে উঠে তার জন্য রান্না করে দেয়। সামিল হাত দিয়ে টিফিন বক্সটা আলতো করে ছোঁয়, তার মুখে হাসি। অন্তরার ফোন আসে। সামিল ফোন রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে অন্তরা বলে, আজ কোথায়? আসি বাড্ডার কাছে একটা বস্তিতে। ওমা, এত দূর চলে গেলে? খেয়েছো? তো এখনই খাবো, তুমি খেয়েছো? না, আমিও খাবো। আচ্ছা, আমি তোমার স্টোরিতে একটা ফটো দিয়েছি, তুমি কোনো কমেন্ট করলে না যে? ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। সামিল অত্যন্ত নাটকীয়ভাবে বলে কথাটা। অন্তরা খিলখিল করে হাসে। সামিলের কাছে সে হাসি বড় মধুর লাগে শুনতে। সামিল বলে, আজ হাতে কিছু টাকা পেয়েছি, শিয়াব ভাই অ্যাডভান্স দিয়ে দিয়েছে। তোমার কি লাগবে অন্তরা? আমি চাই আমার স্বামী যেন সন্ধে বাড়ি ফিরে আসে। আমার একা একা মশার কামড় খেতে ভালো লাগে না। সামিল হাসি বলে, যথাজ্ঞা মহারানী, আমি খুব তাড়াতাড়ি ফিরছি। শর্মির মন আজ খুব খারাপ। সে একা একা ব্যালকনিতে বসে আছে, তার হাতে একটা বই। একটু আগে তার পাপা তাকে রুমে ডেকেছিল। তখন ওই মহিলাও পাপার রুমে ছিল। পাপার বুক সেলফ থেকে বই নামিয়ে পড়ছিল। কত বড় সাহস! পাপা তাকে রুমে ডেকেছিল তার পরীক্ষার কথা জানতে। তার মিড টার্ম এক্সাম চলছে, আজ ছিল ম্যাথ। শর্মি পাপাকে খুব ভয় পায়। তার পাপা লেখাপড়ার ব্যাপারে খুব স্ট্রিক্ট। শর্মি ম্যাথে বরাবরই কাঁচা। রাউন্ড আপ শর্মির কোশ্চেন পেপার থেকে শর্মিকে কিছু 2 মার্কের প্রশ্ন সলভ করতে বলে। শর্মি বলতে পারে না। রাউন্ড আপ বুঝে যায় শর্মি কেমন পরীক্ষা দিয়েছে। রাউন্ড আপ বলে ওঠে, এগুলো তো অত্যন্ত সহজ ছিল। আমি গত পরশুও রাতেও তোমাকে সলভ করা শিখিয়েছি। শিখাইনি? শর্মি মাথা নাড়ে। তাহলে পারলে না কেন? পাপা, আমি সব গুলিয়ে। আর কোনো এক্সকিউজ না। রাউন্ড আপ ধমকে ওঠে। উর্বি বই বন্ধ করে তাকে বলে। রাউন্ড আপ বলে, লেখাপড়া বড্ড ফাঁকিবাজ হয়েছ। তখন মাথা নেড়ে, কেন বলেছিলে তুমি সব বুঝেছ? আমি যাতে তাড়াতাড়ি তোমাকে ছেড়ে দিই, এই জন্য। আই ডিডেন্ট এক্সপেক্ট দিস ফ্রম ইউ। আমি ম্যাথের টিচারকে ফোন দিয়ে দিচ্ছি, আজ থেকে সে তোমাকে 1 বেলা নয় 2 বেলা পড়িয়ে যাবে। আশা করি ফাইনালে তুমি আমায় হতাশ করবে না। আর শোনো, কখনো ফাঁকি দেবে না। না বুঝলে বলবে, 100 বার বুঝিয়ে দেব। শর্মি চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই অঙ্ক সাবজেক্টটা থেকে সে পালিয়ে থাকতে চায়, কিন্তু সেটা সম্ভব না। শর্মি তার বাবার ধমকে একটুও খারাপ লাগছে না, কিন্তু ওই মহিলা তাকে ধমক খেতে দেখেছে বলে তার খুব রাগ হচ্ছে। তার রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। রসনারা চেয়ারে বসে ঝিমোচ্ছে। আজকাল তার শরীর খুব একটা ঠিক যাচ্ছে না। আমিরুন তার পায়ের নখ কেটে দিচ্ছে। উর্বি এসে তার পাশে বসে। রসনারা উর্বির দিকে তাকায়। কি সুন্দর একটা মুখশ্রী। রসনার মন ভরে যায় দেখলেই। সে উর্বিকে বলে, রানব একটু ফ্রি হলে তোমাকে আর রানবকে ও বাড়িতে পাঠাবো। উর্বি মাথা নাড়ায়। রানব আরা
রওশনারা তার দিকে তাকে বলে, রাওনাপ ফিরেছে? জি। রাওনাপ ল্যাপটপ নিয়ে বসে আছে। তাকে একটা রোগীর রিপোর্ট লন্ডনে তার বন্ধুর কাছে পাঠাতে হবে। তার অনেক কাজ। শর্মির টিচার আসলে তার সাথে কথা বলতে হবে। সন্ধ্যায় হসপিটালে যেতে হবে। আজ তার নাইট ডিউটি। রাওনাপ উঠে দাঁড়ায়। আগে একটু কফি খেয়ে নিতে হবে। সে আমিরুনকে ডাকতে ডাকতে ছাদের কাছে চলে আসে। তারপর আমিরুনের দিকে তাকে বলে, ও তুই ব্যস্ত? আচ্ছা ঠিক আছে। তারপর আমায় একটু কফি খাওয়াতে পারবি? আমি বানাতাম, কিন্তু আমার একটু কাজ আছে। আমিরুন বলে, যে আচ্ছা ভাইজান, আমি আনতাছি। রাওনাপ চলে যায়। আমিরুন নখ কাটা শেষ করে উঠতে যাবে, তখন রওশনারা বলে, আমিরুন তুই গিয়ে ছাদ থেকে কাপড়গুলো আনা। বৌমা রাওনাফের জন্য কফি বানিয়ে নিয়ে যাবে। উর্বি তার শাশুড়ির দিকে তাকায়। রওশনারা চোখ বন্ধ করে গুনগুন করে গজল গাইতে শুরু করে। আমিরুন উর্বির দিকে তাকে মুচকি হাসি দিয়ে ছাদে চলে যায়। রওশন মঞ্জিলে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কেউ বা কারা সামিলকে ছুরি দিয়ে জখম করেছে। ফোনটা প্রথমে রাওনাফের কাছে আসে। সামিলের একজন টিম মেম্বার ফোন দিয়ে রাওনাফকে জানায়, সামিলকে রাওনাফের হসপিটালে ভর্তি করা হয়েছে, অবস্থা গুরুতর। রাওনাফ বুঝতে পারছে না বাড়ির লোকেদের কিভাবে খবরটা দেবে। অন্তরাকে জানানো দরকার। সামিউল আর মোহনা এখনো বাড়িতে ফেরেনি। রাওনাফ বুঝতে পারছে না কিভাবে পরিস্থিতি সামাল দেবে। সে আমিরুনকে ডাকে। আমিরুন দরজার বাইরে এসে দাঁড়ায়। ভাইজান কিছু কইবেন? আমিরুন, আমি যা বলবো মন দিয়ে শুনবি। সামিলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা গুরুতর। ওকে আমাদের হসপিটালে ভর্তি করা হয়েছে। মাকে কিছু বলবি না। অন্তরাকে জানা। ওকে শান্ত রাখার চেষ্টা করবি, মনে থাকবে? আমিরুন হা হয়ে তাকিয়ে থাকে। সে রাওনাফের কথা কিছুই বুঝতে পারছে না। রাওনাফ বলে, যা বললাম তা যেন মাথায় থাকে। মা যদি জেনেও যায়, তাকে সামলানোর দায়িত্ব তোর। রাওনাফ বেরিয়ে যায়। আমিরুনের হাত পা কাঁপছে। সে দৌড়ে অন্তরার রুমের দিকে যায়। উর্বি তাকে দেখে তার পিছু নেয়। আমিরুন উর্বিকে সবটা খুলে বলে। অন্তরা অতি উৎসাহের সাথে সামিউলের জন্য ফুলকপির বড়া বানাচ্ছিল। দরজায় টোকার আওয়াজ পেয়ে অন্তরা গিয়ে দরজা খুলে। দরজার বাইরে আমিরুন আর উর্বি দাঁড়িয়ে। অন্তরা তাদের দিকে তাকিয়ে আছে। আমিরুন কাঁদছে। অন্তরা কিছুই বুঝতে পারছে না। হঠাৎ আমিরুন বলে, ছোট ভাইজান রে কারা যেন ছুরি মারছে গো গানের আপা। অন্তরা তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আসছে। কি বলছে এরা? কিছুক্ষণ আগেই তো কথা হলো। অন্তরার মনে হচ্ছে সে এখনই নিচে পড়ে যাবে। উর্বি এসে অন্তরার হাত ধরে। অন্তরা শুধু বলতে পারে, আমাকে ওর কাছে নিয়ে যান। তারপরই অন্তরা অজ্ঞান হয়ে যায়। সামিল আইসিইউতে। আশরাফ পাশে দাঁড়িয়ে আছে, তার সাথে আরও দুজন ডাক্তার। অন্তরা আইসিইউ এর রুমের দরজার কাঁচ দিয়ে সামিলকে দেখছে। জ্ঞান ফেরার পরে সে পাগলের মতো করছিল। শাফিউল তাই তাকে নিয়ে আসে হসপিটালে বাড়ির প্রায় সবাই এসেছে। সাফিউল, মোহনা, শাইমি, নাবিল, আমিরুন। বাড়িতে আছে শুধু উর্বি, রওশনারা আর শর্মি। রওশনারা অস্থির হয়ে আছেন। সে সন্ধ্যা থেকে ছটফট করছেন। সবাই বলছে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট, হাত পায়ের ছাল উঠে গিয়েছে শুধু, কিন্তু তিনি বেশ বুঝতে পারছেন সবাই তার কাছে কিছু লুকাচ্ছে। সে উর্বিকে বারবার জিজ্ঞেস করছে, সত্যি করে বলো আমার ছেলেটার কি হয়েছে, একদম মিথ্যে বলবে না। উর্বি বারবার একই উত্তর দেয়, আপনি উত্তেজিত হবেন না মা, তার সামান্য চোট লেগেছে। রওশনারা শান্ত থাকতে পারেন না। নামাজে দাঁড়ায়। নামাজ আদায় করে রওশনারা হসপিটালে যাবে বলে তৈরি হয়। সে নিজের চোখে তার ছেলেকে দেখবে। উর্বি তাকে বারবার আটকানোর চেষ্টা করে। সে কোনো কথা শোনে না। শর্মি এসে রওশনারাকে বলে, আমিও যাব দাদু, আমিও চাচ্চুকে দেখব। তার চোখে পানি। রওশনারা বলে, আয় তাহলে। বাধ্য হয়ে উর্বি তাদেরকে নিয়ে হসপিটালে যাবে বলে ঠিক করে। উর্বি শর্মিকে বলল, আমি তো তোমাদের হসপিটাল চিনি না, আব্দুল ভাইও তো নেই। শর্মি কপাল কুঁচকে রিমিকে বলে, আমাদের হসপিটালের নাম বললে যে কোনো ড্রাইভার চিনবে, আপনি শুধু দাদুর হাত ধরে রাখুন। বাড়িতে কোনো গাড়ি নেই। বাড়ি থেকে বের হয়ে তারা তিনজন মেন রোডে এসে নামে। সেখানে একটা সিএনজি দাঁড়িয়ে আছে। রাউন্ড আপ আইসিইউ রুম থেকে বের হয়। সবাইকে বলে, 24 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না, তোমরা সবাই শান্ত থাকো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমার ভাইকে বাঁচাবো। এরপর অন্তরার দিকে তাকিয়ে বলে, এই মুহূর্তে সব থেকে বেশি তোমাকে শক্ত থাকতে হবে, আশা করি তুমি বুঝতে পারছো। অন্তরা বলে, আমি কি 1 মিনিটের জন্য ওর কাছে যেতে পারি? শুধু 1 মিনিট?
আকুল অনুরোধ অন্তরার। রওনক কি যেন ভাবে, তারপর বলে, যাও, তবে কান্নাকাটি করো না প্লিজ। রওশনারা অস্থির হয়ে আসছেন। শর্মিকে বারবার বলছেন, আর কত দূর, আর কত সময় লাগবে? এই তো দাদু, আর একটুখানি। রাস্তায় প্রচুর জ্যাম। উর্বি রওশনারার হাত ধরে আছে। আশেপাশে শুধু গাড়ির হর্ন বাজানোর শব্দ ভাসছে। সবাই বিরক্ত হয়ে হর্ন বাজাচ্ছে। উর্বি সামনের দিকে তাকিয়ে আছে। তাদের সিএনজির পেছনে ডান পাশে একটা লাল রঙের গাড়ি এসে থামে। রোড লাইটের আলোতে সে গাড়ির চালকের মুখ উর্বি তাদের সিএনজির আয়নায় দেখতে পায়। মুখে মাস্ক পরা, চোখ দেখা যায় শুধু। উর্বির মনে হলো তাদের গাড়ির দিকেই তাকিয়ে আছে। উর্বি চমকে ওঠে। এই চোখ দুটো যে তার বড্ড চেনা। উর্বি চোখ সরিয়ে নেয়। তার হাত পা কাঁপছে। রওশনারা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। উর্বি তাকে শক্ত করে ধরে রাখে। সে ভয়ে ভয়ে আবার মিররে তাকায়। এবার আর কাউকে সে দেখতে পায় না। অন্তরা সামিলের হাত ধরে আছে। সামিলের মুখে অক্সিজেন মাস্ক লাগানো। অন্তরা সামিলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমার সাথে এভাবে বেইমানি করলে তোমাকে আমি কখনই ক্ষমা করব না। কথা ছিল না কিন্তু এমন কিছুর। রান্না পেশে সামিলকে বলল, ওদের সবাইকে বাড়ি পাঠিয়ে দেই। মা বাড়িতে নিশ্চয়ই টেনশন করছে। তুই থাক শুধু, পুলিশ তদন্ত করছে। আমি এদিকটা দেখছি, তুই সেদিকটা দেখ। পুলিশ তদন্ত করে কি জানতে পেরেছে? পুলিশ ধারণা করছে ছিনতাইয়ের কেস। শুধু ছিনতাইয়ের কেস হলে এতটা জঘন্যভাবে কেউ মারতে পারবে? বুঝতে পারছি না। আগে আমার ভাইয়াটা সুস্থ হোক। আল্লাহকে ডাক। রওশনারাকে আসতে দেখে রাওনাপ আর সাফিউল হতবাক হয়ে যায়। মা হাসপাতালে কি করছে? রওশনারা পাগলের মতো ছুটে আসছে। তার পেছনে আসছে উর্বি আর শর্মি। রাওনাপ রওশনারাকে ধরে ফেলে। শর্মির দিকে তাকে বলে, মাকে এখানে এনেছো কেন? তারপর উর্বির দিকে তাকে। উর্বি চুপ করে থাকে। রওশনারা হাউমাউ করে কেঁদে ওঠে, ওরে রাওনাপ, আমার ছেলেটা কই? আমাকে আমার ছেলের কাছে নিয়ে যা বাপ, আমার দমটা যে বেরিয়ে গেল। শাফিউল এসে মাকে ধরে। রওশনারাকে নিয়ে রাওনাফের কেবিনে যাবে। এই মুহূর্তে মাকে কিছুতেই সামিউলের সামনে নেওয়া যাবে না। উর্বি অন্তরার কাছে এসে দাঁড়ায়। তারা সবাই ওয়েটিং রুমে বসে আছে। অন্তরার চোখের পানি শুকিয়ে গালের সাথে লেপ্টে আছে। তাকে অদ্ভুত দেখাচ্ছে। উর্বিকে দেখে নাবিল বলে, এখানেও আপনি চলে এসেছেন? উর্বি নাবিলের দিকে তাকিয়ে থাকে। মোহনা নাবিলকে ধমক দিয়ে বলে, নাবিল স্টপ। রওশনারা রাওনাফকে বলে, আমি শুধু একটা বার আমার ছেলেটার মুখটা দেখব, আমি একটু নিয়ে যা বাবা। রাওনাফ বলে, মা, ভাইয়াকে সুস্থ হোক, তারপর তুমি দেখো। তুমি এরকম করলে অসুস্থ হয়ে পড়বে। এখন আমি সবাইকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুমি ওদের সাথে যাবে। রওশনারা কাঁদতে থাকে। তার মন মানছে না। শাফিউল তাকে ধরে রেখেছে। ওয়েটিং রুমের এক পাশে বসে মাস্ক পরা একজন মুখের সামনে খবরের কাগজ ধরে পড়ছিল। তার দৃষ্টি ছিল খবরের কাগজে, কিন্তু সে এসেছিল অন্য কিছু দেখতে। অন্তরা হাসপাতালে থেকে গেছে। অন্যরা সবাই বাড়ি ফিরে এসেছে। কেউ রাতে কিছু খায়নি। যে যার ঘরে শুয়ে আছে। উর্বিও বাতি জ্বালিয়ে রেখেই শুয়ে আছে। রাত 12টার বেশি বেজে গিয়েছে। রাওনাফ আজ রাতে ফিরবে না। তার অনেক ভয় ভয় করছে। কোনো এক অজানা কারণে মনটা বিক্ষিপ্ত হয়ে আছে। রওশন আবার ঘরে আমিরুনকে থাকতে বলেছে রাওনাফ, নয়তো সে আমিরুনের সাথে থাকতো। উর্বি উঠে বসে। দরজার বাইরে একটা আওয়াজ হয়। উর্বি চমকে ওঠে। এরপর মিউ মিউ শব্দ আসে। এটা শর্মির বিড়াল। উর্বি বুঝতে পারে তার ঘুম আসবে না। সে ধীর পায়ে হেঁটে রওশনার রুমের দিকে যায়। দরজা খোলাই ছিল। সে ভিতরে ঢোকে। রওশনারা ঘুমাচ্ছে। আমিরুন মেঝেতে বিছানা পেতে ঘুমিয়ে পড়েছে। সে সিঁড়ি বেয়ে নেমে লিভিং রুমের দিকে চলে যায়। টিভি অন করে সোফাতে বসে পড়ে। কিছুক্ষণ খবরের চ্যানেল ঘাটাঘাটি করে। পরে হাতে একটা ম্যাগাজিন তুলে নেয়। উর্বি বুঝতে পারেনি সে এভাবেই সোফাতে ঘুমিয়ে যাবে। রাত তখন 3:23। সজীব রুমে ঢুকতে সজীবের গালে সশব্দে উচ্ছ্বাস একটা চর বসিয়ে দেয়। সজীব এই চরের জন্য প্রস্তুত ছিল না। সে মাটিতে পড়ে যায়। উচ্ছ্বাস তার শার্টের কলার ধরে উপরে ওঠায়। চেঁচিয়ে বলে, কি বললি? এখনো বেঁচে আছে? তোদের না বলেছিলাম পুরোপুরি খতম না করে জায়গা থেকে নড়বি না? ভাই, বস্তির লোকজন চলে আসছিল, তাই আমরা। উচ্ছ্বাস হাত দিয়ে থামিয়ে দেয়।
গলার স্বর হঠাৎ করে স্বাভাবিক হয়ে যায়। ঠান্ডা গলায় বলল, কপাল ভালো। সজীবের কপাল থেকে ঘাম ঝরছে। সে নিশ্চিত উচ্ছ্বাসকে সে এখন যে কথাটি বলতে যাবে তা শুনলে উচ্ছ্বাস তাকে মেরেই ফেলবে। তবু সজীব বুকে সাহস জমা করে। অন্যদের কাছ থেকে জানার থেকে সজীব নিজেই বলবে। সে উচ্ছ্বাসকে ডাকে ভাই। উচ্ছ্বাস অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকায়। এখন তুই দাঁড়িয়ে আছিস যে আমার চোখের সামনে থেকে। ভাই, একটা বিরাট গন্ডগোল হয়ে গেছে। আবার কি গন্ডগোল হয়েছে? উচ্ছ্বাস ধমকে ওঠে। ভাই, আজ যাকে আমরা মারলাম তার সাথে উর্বির বিয়ে হয়নি। উর্বির বিয়ে হয়েছে তার বড় ভাইয়ের সাথে, ডাক্তার রাওনাব করিম খান, সিটি মেডিকেয়ার হসপিটালের একজন চেয়ারম্যান। কথাগুলো এক নাগারে বলে সজীব। উচ্ছ্বাস সজীবের দিকে তাকিয়ে থাকে। সজীব উচ্ছ্বাসের চোখ দেখে মনের কথা পড়তে পারছে না। এত বড় ভুলের জন্য উচ্ছ্বাস তাকে কি করবে। রাওনাব ঘুমন্ত উর্বির দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না উর্বি এভাবে সোফাতে কেন ঘুমাচ্ছে। টিভি অন করাই আছে। রাওনাব টিভি অফ করে দেয়। উর্বিকে দেখে মনে হচ্ছে গভীর ঘুমে আচ্ছন্ন। রাওনাব খানিকটা ইতস্তত ভঙ্গিতে উর্বিকে ডাকে। উর্বি ঘুমিয়েই আছে। রাওনাব আরেকটু জোরে ডাক দেয়, উর্বি। উর্বি লাফিয়ে ওঠে। হঠাৎ ঘুম ভেঙে যায়। সে কিছু বুঝতে পারে না। রাওনাফের দিকে তাকায়। রাওনাব বলে, দুঃখিত, তবে এভাবে সোফায় ঘুমাচ্ছিলে কেন? টিভি দেখছিলাম, ঘুমিয়ে যাব, বুঝতে পারিনি। রাওনাব বলে, ঠিক আছে, এখন রুমে যাও, ফজরের আজান দিয়ে দিয়েছে। কিন্তু আপনি ভেতরে আসলেন কিভাবে? দরজা খুলে থেকে আমার কাছে চাবি ছিল। আপনার ছোট ভাইয়ের এখন কি অবস্থা? অনেকটা জড়তা নিয়ে প্রশ্ন করে উর্বি। আগে 24 ঘন্টা যাক। রাওনাব ক্লান্ত ভঙ্গিতে উপরে ওঠে। তার ঘুমানোর প্রয়োজন। উর্বি তার পিছু পিছু উপরে ওঠে। সামিউলের অবস্থা এখন কিছুটা আশঙ্কামুক্ত। তার জ্ঞান ফিরেছে, তবে কথা বলার মতো অবস্থায় নেই। অন্তরা সামিউলের মাথার কাছে বসে আছে। সামিউলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সামিউল চোখ মেলে তার দিকে তাকায়। তার শরীরে অসহ্য যন্ত্রণা। অন্তরা বলে, তুমি ঘুমাও। সামিউল চোখ বন্ধ করে রাওনা পুলিশের সাথে হসপিটালের করিডোরে দাঁড়িয়ে কথা বলছে। পুলিশ ইন্সপেক্টর বলছে, আপনার ভাইয়ের যদি জ্ঞান ফিরে থাকে তবে আমরা তাকে কিছু সামান্য জিজ্ঞাসাবাদ করতে চাই আমাদের তদন্তের খাতিরে। আমার ভাই এখনো কথা বলার মতো অবস্থায় নেই অফিসার। ঠিক আছে, আমরা তবে আরও একদিন অপেক্ষা করি। পুলিশ অফিসার চলে যাওয়ার পর রাওনাব সামিউলের কেবিনের কাছে এসে দাঁড়ায়। সে একটা অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে পায়। অন্তরা সামিউলের কপালে চুমু দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাওনাব কেবিনে ঢোকে না। তার কাজ যে শেষ, এখন সব দায়িত্ব অন্তরার। রাওনাব নিশ্চিত অন্তরা তার দায়িত্ব খুব ভালোভাবে পালন করবে। সম্ভবত শেষ রাতের পাখিটাও ঘুমিয়ে গিয়েছে। রাত এতটাই গভীর, ফোনের রিংটোন বেজে উঠতেই উর্বির ঘুম ভেঙে যায়। তার বুকটা কেমন ধরফুরিয়ে ওঠে। সে ফোনটা হাতে নিয়ে ঘুম ঘুম চোখে দেখতে পায় একটা অচেনা নাম্বার। নতুন সিম কার্ড। অচেনা নাম্বারটা দেখে তার খানিকটা খটকা লাগে। না চাইতেও ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশের ব্যক্তি নীরব। দীর্ঘক্ষণ কেউ কোনো কথা বলে না। উর্বি কয়েক মুহূর্ত পরে বলে ওঠে, কে বলছেন? ওপাশের ব্যক্তি কোনো কথা বলে না। মাঝে মাঝে নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে শুধু। কান খাড়া করে উর্বি শুনতে থাকে। ওপাশের ব্যক্তিটি একটা গান শুনছে, পরিচিত একটা গান। গানের একটা লাইন শুনতে পেয়ে উর্বির চোখ বড় বড় হয়ে যায়। সে কাঁপা কাঁপা হাতে ফোনটা কেটে দিয়ে পাথরের ন্যায় বসে থাকে। রাওনাফের ঘুম ভেঙে গিয়েছিল উর্বির ফোনের রিংটোন শুনেই। নীরবতা ভেঙে উর্বির পাশ থেকে অদ্ভুত শব্দ তার কানে আসছে। দীর্ঘ সময় পরে চাপা গঙ্গানির আওয়াজ রাওনাফের কানে পৌঁছায়। রাওনাফ উঠে বসে বেড সাইডের বাতি জ্বেলে দেয়। অনেকটা সংকোচ নিয়ে পর্দা সরিয়ে সে দেখে উর্বি হাঁপাচ্ছে। তার চোখে পানি। শাড়ির আঁচল দলা পাকিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে কাঁদছে যাতে আওয়াজ না বের হয়। রাওনাব উৎকণ্ঠা নিয়ে বলে, আরে ওকে, অসুস্থ বোধ করছো? উর্বি স্বাভাবিক হওয়ার চেষ্টা করেও পারে না। বিষাদের স্মৃতিগুলো তার গলা চেপে ধরেছে। রাওনাব এগিয়ে যায়, বলে, আস্টমা আছে আমার। উর্বি মাথা নাড়ায়। অ্যাজমা আছে আমার। উর্বি মাথা নাড়ায়। রাওনাব কিছুক্ষণ চুপ করে বলে, ওকে, যা বলছি সেটা করো। জাস্ট ব্রিথ ইন, ব্রিথ আউট। উর্বি করার চেষ্টা করে। রাওনাব বলতে থাকে, হ্যাঁ, এইভাবেই, ব্রিথ ইন, ব্রিথ আউট। রাওনাব উর্বির প্রেশার চেক করে। উর্বির দিকে তাকায়। বয়সের তুলনায় ছোট দেখতে লাগার পাশাপাশি মেয়েটাকে দেখলে খুবই লাজুক প্রকৃতির মনে হয়।
যেন অসুস্থতা রয়েছে। উর্বি নিচের দিকে দৃষ্টি দিয়ে রেখেছে। রাউনাপ উঠে গিয়ে এক গ্লাস পানি এনে উর্বিকে দেয়। উর্বি রাউনাফের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে গ্লাসটা নিয়ে পানি খায়। রাউনাপ খুবই স্বাভাবিক গলায় বলে, প্যানিক অ্যাটাক এরকম সব সময় হয়? ধরো মাসে 2-3 বার। উর্বি মাথা নাড়ায়। রাউনাপ বলে, ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, মানে চেষ্টা করো। কথাটা বলে রাউনাপ পর্দা টেনে দিতে যাবে, তখন উর্বি বলে ওঠে, ওটার প্রয়োজন নেই। রাউনাপ মাথা ঘুরিয়ে তাকায় উর্বির দিকে। উর্বি বলতে থাকে, এখন হঠাৎ কেন যেন হাস্যকর লাগে। এমনিতে অদৃশ্যমান পর্দা রয়েছে, ওটাতে তেমন কোনো পার্থক্য হয় না। রাউনাপ উর্বির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পর্দাটা সরিয়ে আলমারিতে তুলে রাখে। উর্বি চুপচাপ বসে থাকে। রাউনাপ এসে নিজের পাশটা শুয়ে পড়ে। অনেকটা সময় নিয়ে উর্বি ধাতস্থ হয়। রাউনাপ চুপচাপ শুয়ে আছে। উর্বি ঘাড় ঘুরিয়ে রাউনাপকে দেখে বলে ওঠে, আপনি মায়ের অনেক বাধ্য ছেলে। রাউনাপ উর্বির দিকে তাকায়, তারপর স্বাভাবিক গলায় বলে, হ্যাঁ, সেই তকমা দিতে পারো। উর্বি কিছু বলে না। রাউনাপ হুট করে বলে ওঠে, তুমিও ভাইয়ের অনেক বাধ্য বোন। উর্বি রাউনাপের দিকে তাকিয়ে প্রসঙ্গ পাল্টে বলে ওঠে, আপনার সাবেক স্ত্রীর সম্পর্কে জানতে চাচ্ছি, যদি কিছু মনে না করেন। মানে ওনার সাথে আপনার বিয়েটাও কি পারিবারিকভাবে হয়েছে হুট করে? রাউনাপ উর্বির দিকে তাকায়। উর্বি প্রশ্নটি করে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। রাউনাপ স্বাভাবিক গলায় বলে ওঠে, লাভ ম্যারেজ ছিল, হুট করে কিছুই ছিল না। ওর বাবা আমার মায়ের দুঃসম্পর্কের ভাই ছিল। ওরা বড়লোক ছিল, শহরে থাকতো। পড়াশোনার জন্য আমি ওদের বাড়িতে থাকতাম। ওর ছোট ভাই বোনদের পড়া দেখিয়ে দিতাম, সেখান থেকে মন নেয়া দেয়া। পরে ওর পরিবার সবটা জেনে গেলে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে। আমি মেস ভাড়া করে থাকতে শুরু করি। হঠাৎ বাড়ি ছেড়ে একদিন আমার মেসে চলে এসে আমাকে বলে, আমাকে বিয়ে করো। আমি তখন মেডিকেল স্টুডেন্ট, 3য় বর্ষ। উর্বি রাউনাফের দিকে তাকিয়ে আছে। এই লোকের জীবনও প্রেম ছিল? রাউনাফ উর্বির দিকে তাকিয়ে বলে, আরও কিছু জানতে চাও? উর্বি মাথা নাড়ায়। রাউনাফ বলে, জানতে চাইলে জিজ্ঞেস করো, তোমার তো অধিকার আছে। উর্বি রাউনাফের দিকে এক পলক তাকিয়ে বলে ওঠে, আপনারও তো অধিকার আছে, আপনি জানতে চাইবেন না? রাউনাফ উর্বির দিকে তাকায়, তারপর খুবই স্বাভাবিক ভঙ্গিতে বলে, তোমার তো প্রাক্তন হাজব্যান্ড নেই, থাকলে ভদ্রলোকের সম্পর্কে টুকটাক জানতে চাইতাম। বাকি রইল তোমার পাস্ট লাইফ, সেটা আদৌ আমাদের বোঝাপড়ার দরকার হবে কিনা আমি জানি না। বোঝাপড়া বর্তমান নিয়ে হয়, অতীত নিয়ে নয়। আর যদি বলো ওসব জানাটা আমার অধিকার মধ্যে পড়ে, তাহলে বলবো কাউকে অস্বস্তি দিয়ে আমি অধিকার খাটানো অপছন্দ করি। এমন অধিকার না খাটালেই আমার স্বস্তি। কাছের মসজিদে ফজরের আজান দিয়ে দিয়েছে। রাউনাপ উঠে ফ্রেশ হয়ে টুপি হাতে নিয়ে বেরিয়ে যায়। উর্বি ক্লান্ত শরীরটা নিয়ে কিছুক্ষণ বসে থেকে বিছানায় গা এলিয়ে দেয়। কিছু সময় পরেই সে ঘুমিয়ে পড়ে। রাউনাপ মসজিদ থেকে ফিরে এসে দেখে উর্বি গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। বাইরে আলো ফুটে গিয়েছে। অক্টোবর শেষ হতে না হতেই একটা হিমেল হাওয়া বাইরে শুরু করেছে ভোরের দিকে। কেমন শীত শীত ভাব। রাউনাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এসি অফ করে উর্বির পায়ের কাছে রাখা চাদরটা তার গায়ে টেনে দিয়ে চলে যায়। ঘুম ভাঙার পর উর্বি ঠিক বুঝে উঠতে পারছে না তখন কটা বাজে। দেখে মনে হচ্ছে বেলা গড়িয়ে গিয়েছে বেশ। কেউ তাকে ডাকতে আসেনি। রাউনাপ নেই, দরজা চাপিয়ে রাখা। উর্বি ঘাড় ঘুরিয়ে বিছানার উপর একটা ওষুধের পাতা দেখতে পায়, সাথে এক টুকরো কাগজ। হাত বাড়িয়ে কাগজটা তুলে নিয়ে তাতে লেখা, খাওয়ার পরে একটা খেয়ে নিও। ডাক্তার তার ডাক্তারি করে গিয়েছে। উর্বি ওষুধের পাতার দিকে তাকে ম্লান হাসে। দুঃখের কোনো ওষুধ আছে? আছে কোনো ডাক্তার যারা রোগীর দুঃখ শুনে বলবে, এই নাও, এই ট্যাবলেটটা দিনে 3 বার খাওয়ার পরে খাবে, তাহলে তোমার দুঃখ তুমি ভুলে যাবে, কখনই মনে পড়বে না, পড়বেই না। শর্মিকে আজ খুব চিন্তিত দেখাচ্ছে। স্কুল থেকে ফিরে সে সেই যে ঘরে ঢুকেছে আর বের হয়নি। তার গায়ে জ্বর এসেছে। সে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে। শাইমি আর নাবিল বাড়িতে নেই, কোচিংয়ে গিয়েছে। শর্মি তার ফোন থেকে তার পাপাকে কল করে। ওপাশ থেকে রাউনাপ ফোন রিসিভ করে বলে, হ্যাঁ মামনি, কিছু বলবে? পাপা, আমার মনে হচ্ছে আমার গায়ে জ্বর এসেছে। সে কি আছে? আমি মোহনাকে বলছি তোমাকে মেডিসিন দিয়ে দিতে। চাচি আমাকে মেডিসিন দিয়ে দিয়েছে পাপা। গুড, তুমি রেস্ট নাও, আমি তাড়াতাড়ি ফিরবো। পাপা? হ্যাঁ মামনি, বলো। এবারও যদি আমি অঙ্কে ফেল করি তুমি কি আমার উপর রাগ করবে? রাউনাপ বুঝে যায় শর্মির রেজাল্ট ভালো হয়নি, আর সেটা স্ট্রেস থেকেই জ্বর বাঁধিয়েছে। সে বলে, এইসব রেজাল্ট আমার কাছে একদমই মূল্যহীন মামনি, তুমি সুস্থ থাকো, আমি এটাই চাই। শর্মি চুপ করে থাকে। তার ভীষণ কান্না পাচ্ছে। সে তার পাপাকে বারবার হতাশ করে।
রওনক বলে, আচ্ছা মামুনি তুমি রাখো, আমি একটু তোমার চাচুকে দেখতে যাব, আমি শীঘ্রই ফিরব। আজ তোমার চাচুকে নিয়ে ফিরব, তুমি রেস্ট নাও। রওনক ফোনটা কেটে দেয়। শর্মী দেয়ালের দিকে তাকায়। দেয়ালে তার মায়ের একটা ছবি টানানো। তার মায়ের কথা তার অল্প অল্প মনে আছে। তার যখন 5 বছর তখন তার মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। শর্মীর জ্বর বাড়তে থাকে। সে দেয়ালের ছবিটার দিকে তাকিয়ে বলে, মাম্মা। তার চোখ দিয়ে পানি বের হয়। এবার আস্তে আস্তে বলুন তো, সেদিন আপনার সাথে কি হয়েছিল? পুলিশ অফিসার সামিউলের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। সামিউল রাউনাফের দিকে তাকায়। রাউনাফ চোখ দিয়ে ইশারা করে সব বলতে। অন্তরা পাশে দাঁড়িয়ে আছে। সামিউল ধীরে ধীরে মুখ খোলে। সেদিন আমি ওই বস্তিতে আমার একটা প্রজেক্টের কাজে গিয়েছিলাম। আমার সাথে আমার কিছু টিম মেম্বার ছিল। তারা একটু ওয়াশরুমে যাবে বলে বস্তির ভেতরে ঢুকেছিল। আমি বাইরে দাঁড়িয়েছিলাম, নির্জন ছিল জায়গাটা। হঠাৎ একটা লোক আসে আমার কাছে, মুখে মাস্ক পরা। আমাকে এসে বলে আমি অনেক বড় ভুল করেছি, আমার সেটা করা উচিত হয়নি। তার নাকি আমাকে মেরে অনেক খারাপ লাগবে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ থেকে সেখানে আরও 2 জন লোক আসলো। তারা মুখে মাস্ক পরেছিল। তারা এসে আমাকে ধরে ফেলে। আর আগের লোকটি পকেট থেকে একটা ছুরি বের করে প্রথমে আমার পেটে ডাক দিয়ে একটা। অন্তরা সামিলকে থামিয়ে দেয়, বলে প্লিজ আর বলতে হবে না। সামিল বলে, তারপর আমার কিছু আর মনে নেই অফিসার। তার মানে লোকগুলোর চেহারা আপনি দেখেননি? না অফিসার। আপনার কাউকে সন্দেহ হচ্ছে? আপনার কোনো শত্রু? না অফিসার, এমন কোনো শত্রু আমার নেই। পুলিশ অফিসারের কপাল কুঁচকে যায়। কোনো তথ্য পাওয়া গেল না যেটা তাকে আসামি ধরতে সাহায্য করবে। সে বলে, যাই হোক, কি আর করার। বস্তির কয়েকজন থেকে জানতে পারি আসামির 3 জন তাদের দেখে একটা মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। তারা মোটরসাইকেলের নাম্বার প্লেট থেকে নাম্বারটা লিখে রেখেছিল। খোঁজ নিয়ে জানা গেল সেটা ভুয়া নাম্বার প্লেট ছিল। আজকাল যা শুরু হয়েছে দেশে। যাই হোক, সাবধানে থাকবেন, কাউকে সন্দেহ হলে জানাবেন। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। পুলিশ অফিসার চলে যায়। রাউনাপ অন্তরাকে বলে, সব কিছু গুছিয়ে না, এখন বাড়ি যাব। সামিলকে দেখেই রওশনারা ডুকরে কেঁদে ওঠে। সে বড় মমতায় তার ছেলেকে বুকে টেনে নিতে চায়। রাউনাপ বাধা দেয়, মা শান্ত হও, ওর ক্ষত পুরোপুরিভাবে সারেনি, ইনফেকশন হয়ে যেতে পারে। রওশনারা দাঁড়িয়ে যায়। সামিল বলে, আমি ঠিক আছি মা, তুমি চিন্তা করো না, সেরে উঠবো আমি। রওশনারা অন্তরার দিকে শীতল চোখে তাকায়। তারপর সামিলকে বলে, না তুই ঠিক থাকতে পারবি না। এই মেয়েটা যতদিন তোর জীবনে আছে তুই ঠিক থাকতে পারবি না। আমি নিশ্চিত ওর জন্যে আজকে তোর এই অবস্থা হয়েছে। রানাব বলে, মা কি বলছো তুমি? এতে অন্তরার দোষ কোথায়? কে বলতে পারে ওর কোনো পুরনো প্রেমিক কিংবা স্বামী সামিলকে মারতে চেয়েছে কিনা? নয়তো আমার সাদাসিধে ছেলেটার তো কখনো শত্রু ছিল না। অন্তরা রওশনার দিকে তাকিয়ে থাকে। তার চোখ বেয়ে পানি পড়ছে। উর্বি দূর থেকে দাঁড়িয়ে দেখছে। তার এই মেয়েটার জন্য ভীষণ খারাপ লাগছে। রাউনাপ মাকে জোর করে রুম থেকে বের করে নিয়ে আসে। রওশনারা ভীষণ উত্তেজিত হয়ে পড়েছে। উর্বি তাদের পিছু পিছু বেরিয়ে যায়। মোহনার কোলে মাথা দিয়ে শর্মি শুয়ে আছে। তার জ্বর কিছুটা কমেছে। রাউনাপ রুমে ঢোকে। মোহনা বলে, আপনার কথা মতো মাথায় পানি ঢেলেছি ভাইয়া, তো একটু কমেছে জ্বর। রাউনাপ বিছানায় বসে, তার মেয়ের মাথায় হাত রাখে। শাইমি স্টাডি টেবিলে বসে পড়ছিল। রাউনাপ মোহনার দিকে তাকে বলে, দোষ আমার মোহনা, বাচ্চাগুলোকে আমি একদমই সময় দিতে পারি না। আমি ভুলেই যে ওদের মা নেই। শাইমি পড়া রেখে তার পাপার দিকে তাকায়। মোহনা বলে, এমন কথা বলছেন কেন ভাইয়া? ওরা আমার ছেলেমেয়ের থেকে কি কম? সবসময় চেষ্টা করি ওদের মায়ের অভাবটা বুঝতে না দিতে। আমি ভাবি ওরা 3 জন আমারই ছেলে মেয়ে। আমি জানি মোহনা, তোমার প্রতি আমি কৃতজ্ঞ। শর্মি তার পাপাকে ডাকে, পাপা। হ্যাঁ মামনি বলো। নেক্সট টাইম আমি অনেক ভালো করব, প্রমিস, অনেক বেশি মার্কস এনে দিব। রাউনাপ তার ছোট্ট মেয়েটাকে নিজের কোলের কাছে টেনে নেয়। তার মায়াভরা মুখটার দিকে তাকালে রাউনাপের বুকটা হু হু করে ওঠে। উর্বি পর্দার বাইরে থেকে উকি দিয়ে দেখতে থাকে তাদের। জীবনের মানে গিয়ে তার কাছে দাঁড়িয়েছে শুধু অনুশোচনা। সময় পরিস্থিতির চাপে একটা কাজ করে ফেলে। অনুশোচনা করার নামই জীবন। সে অনুশোচনা খেলা সেদিন ফুরায়, সেদিন জীবন ফুরিয়ে যায়। ড্রেসিং টেবিলের সামনে দীর্ঘ 8 বছর পরে আবারও কিছু মেইলি প্রসাধনী এসে স্থান নিয়েছে। রাউনাপ গায়ে ব্লেজার চাপিয়ে নিতে নিতে সেদিকে এক পলক তাকিয়ে আয়নায় উর্বির প্রতিবিম্বের দিকে তাকায়।
উর্বি একটা বই হাতে চুপচাপ বসে আছে। কয়েক পল উর্বিকে দেখে রাওনাপ বলে ওঠে, তুমি কি আগামীকাল যেতে পারবে? না মানে চোখে অ্যালার্জি আছে বললে? আমাদের হসপিটালে ডক্টর ফিলিপ হপম্যান বলে একজন আই স্পেশালিস্ট আছেন। সিঙ্গাপুর থেকে 2 মাস পর পর আসেন। তুমি চাইলে তাকে দেখাতে পারবে। উর্বি কি বলবে ভেবে পাচ্ছে না। অ্যালার্জিতে তার গোটা জীবনে চোখে নয়। সে কিছু মুহূর্ত চুপ থেকে ঠান্ডা গলায় বলে, বেশি অসুবিধা হলে আপনাকে জানাবো, আপাতত থাক। তারপর রাওনাফের দিকে তাকিয়ে নিচু স্বরে বলে ওঠে, একটু ব্যাংকে যেতে চাচ্ছিলাম আমি। রাওনাফ ঘুরে তাকায়, তারপর বলে, একা যেতে পারবে? আমি যাব। উর্বি মাথা নিচু করে নিচু স্বরে বলে, ভালো হতো। ঠিক আছে, তুমি রেডি হও, আমি অপেক্ষা করছি। উর্বি আলমারি থেকে শাড়ি বের করে ওয়াশরুমে ঢোকে। রাওনার টেবিলের ওপর থেকে গাড়ির চাবিটা তুলে নিতে গিয়ে ছোট ফটো ফ্রেমটাতে চোখ যায় তার। হাত বাড়িয়ে ফ্রেমটা তুলে নিয়ে শিমলার ছবিটার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। উর্বি ওয়াশরুম থেকে বের হয়ে দাঁড়িয়ে পড়ে। একবার রাওনাফের দিকে, একবার তার হাতের দিকে তাকায়। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে খুবই স্বাভাবিক গলায় বলে ওঠে, চাইলে এড়িয়ে যেতেই পারতেন। মায়ের এতটা বাধ্য ছেলে হবার প্রয়োজন ছিল না। নিজের বাধ্যতা দেখাতে গিয়ে এখন রিগ্রেট ফিল করছেন। রাওনাফ ছবিটা রেখে উর্বির দিকে তাকায়, তারপর বলে ওঠে, রিগ্রেট কেন? এই যে ভালোবাসার মানুষটি যে ছবিতে বন্দী হয়ে আছে, তার দিকে অপরাধীর মতো তাকিয়ে আছেন। 8 বছর নিজের বিশ্বস্ততা দেখিয়ে শেষ রক্ষা আর করতে পারলেন না। রাওনাফ কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তা ঠিক বলেছ, শেষ রক্ষা হলো না, তবে বাকি কথাগুলো ভুল। অনুশোচনা যদি হতো কোনো অন্যায় করতাম। আমি কোনো অন্যায় করিনি। না সীমালাকে ঠকিয়েছি, না ওর জায়গায় কাউকে দিয়েছি। পৃথিবীর কারো স্থান কেউ কেড়ে নিতে পারে না উর্বি। একটা মনে একাধিক মানুষ যার যার নির্দিষ্ট স্থান নিয়ে থাকে, একে অন্যের স্থান নিয়ে নয়। না দেয়া যায় তে অনুশোচনা হচ্ছে না। উর্বি চুপ করে থাকে। রাওনাপ বলে, তবে হ্যাঁ, একটা বিষয়ে খুব রিগ্রেট হয়। তুমি কখনোই 3টা বাচ্চাওয়ালা সঙ্গী ডিজার্ভ করো না। মা অসুস্থ হয়ে পড়েছিলেন। আমাকে বলা হয়েছিল মেয়ের পূর্ণ সম্মতি রয়েছে। বয়স 30 শুনে ভালো, আর যেই হোক, সে নিজের ভালো মন্দ বুঝেই হয়তো সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তোমাকে দেখার পর আমার মনে হয় তুমি এসব কিছু ডিজার্ভ করো না, আরও ভালো কিছু ডিজার্ভ করো, এ বেটার লাইফ। উর্বি ম্লান হাসে। রাওনাপ বলতে থাকে, আর কি যেন বললে, এড়িয়ে যেতে পারতাম, বাধ্য ছেলে হবার প্রয়োজন ছিল না। অবশ্যই আমারও এটা এখন মনে হচ্ছে, কিন্তু তখন পরিস্থিতিটা উল্টো চলার মতো মনের জোর পাইনি। একটা মানুষ সবসময় একই রকমের মানসিক ক্ষমতা নিয়ে বসে থাকে না, কখনো কখনো এলোমেলো হয়ে যায় তার ছকে বাঁধা আচরণ। মানব চরিত্রের খুবই স্বাভাবিক একটা ব্যাপার। জীবনের সব পরিস্থিতিতে ঠিকঠাক সিদ্ধান্ত শুধুমাত্র তারাই নিতে পারে যারা আশীর্বাদ প্রাপ্ত। দুর্ভাগ্যবশত রাওনাপ করিম খান আশীর্বাদ প্রাপ্ত নয়। ভুলভাল কাজ সেও করে বসে। উর্বি রাওনাফের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাওনাপ গাড়ির চাবি নিয়ে ঘর থেকে বের হয়। গাড়িগুলো সব বাম দিকে টার্ন নিচ্ছে। রাওনাপ এদিক ওদিক তাকিয়ে বলে ওঠে, ভুল করে ফেললাম। সিটি ব্যাংকের পেছনের রাস্তা দিয়ে আসা উচিত ছিল। সামনে সম্মত রাস্তা ব্লক, এখন ইউটার্ন নেওয়া সম্ভব না। গাড়িটাকে বামে কোথাও পার্ক করে রাখি, তুমি নামো, অপোজিটে গিয়ে দাঁড়াও। উর্বি মাথা নাড়ায়। রাওনাপ গাড়িটা বাম পাশের রাস্তা সংলগ্ন একটি পার্কিং লটে রাখে। উর্বি না দাঁড়িয়ে সামনের দিকে পা বাড়াতেই রাওনাপ এসে উর্বির হাত টেনে নেয়। হুশ করে একটা বাইক চলে যায়। মুহূর্ত কেটে যায়। উর্বি পুরো ব্যাপারটা ততক্ষণে বুঝতে পারে, দেখতে পায় রাওনাপ তাকে শক্ত করে ধরে রেখেছে নিজের হাত দিয়ে। আঁকড়ে ধরা যাকে বলে। রাওনাপ বিব্রত ভঙ্গিতে আশেপাশে তাকাচ্ছে। উর্বি বড় বড় শ্বাস নিচ্ছে। বাইকের চালক বাইক থামিয়ে চেঁচিয়ে ওঠে, কানা নাকি? রাওনাপ হাত উঠিয়ে বিনয়ী ভঙ্গিতে বলে, সরি। উর্বি তখনও হাঁপাচ্ছে। রাওনাপকে ছেড়ে একপাশে দাঁড়িয়ে রাওনাপ ঠান্ডা গলায় বলে ওঠে, আমি বুঝতে পারিনি একজন 30 বছরের ভদ্রমহিলা ফাঁকা রাস্তা পার হতে জানে না। উর্বি কিছু বলে না, হাঁপাতে থাকে। রাওনাপ বলে, কাম ডাউন, কিছু হয়নি। আমি ভয় পাই, আমি মরতে ভীষণ ভয় পাই। হাঁপাতে হাঁপাতে বলে উর্বি, সবাই পায়, আমিও পাই। উর্বি চোখ তুলে রাওনাফের দিকে তাকায়। রাওনাপ বলে, চলো, তোমাকে রাস্তা পার করা শিখিয়ে দিচ্ছি। এটা তোমাদের মফস্বল নয়, এখানের লাইফস্টাইল অন্যরকম। মেয়েরা শাড়ি বোরকা পরে কিভাবে লাফিয়ে লাফিয়ে বাসে ওঠে, জার্নি করে, রাস্তা পার হয়,
দেখলে তুমি অবাক হয়ে যাবে। রাস্তা পার হওয়া খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। রাজধানীর রাস্তা আর মফস্বলের রাস্তা এক নয়, এসব শিখিয়ে দিচ্ছি। কথাগুলো উর্বির দিকে তাকিয়ে বলতে বলতে রাউনাপ সামনে পা বাড়াতে উর্বি রাউনাপের হাত টেনে ধরে। হুশ করে একটা লেগুনা গাড়ি চলে যায়। রাউনাপ চোখ বড় বড় করে তাকিয়ে আসে। উর্বি ঠান্ডা গলায় বলে ওঠে, আগে নিজে রাস্তা পার হতে শিখেন। রাউনাপ লজ্জিত ভঙ্গিতে হাসে। উর্বি মাথা নিচু করে ডান দিকে বাম দিকে দেখে সামনে এগিয়ে যেতে থাকে। রাউনাপ তাকে অনুসরণ করে। এভাবে নিজেকে পণ্ডিত্য জাহির করতে গিয়ে লজ্জা পাবে সে বুঝে উঠতে পারেনি। ব্যালকনিতে চেয়ার পেতে চুপচাপ বসে আছে উচ্ছ্বাস। তার হাতে তার গিটার, ধূসর রঙের টি শার্টের ওপর একটা ব্ল্যাক টি শার্ট পরে আছে। হাতা ফোল্ড করে রাখা, সজীব এসে দরজার কাছাকাছি দাঁড়ায়। উচ্ছ্বাস তার দিকে না তাকে বলে, উর্বির কোনো খবর থাকলে বলবি। স্বামীর সাথে বেরিয়েছে। কি করছিল? হাসছিল, খুব আহ্লাদ করছিল বেয়াদবটা। অতটা দেখিনি, এক ঝলক দেখতে পেয়েছি। গাড়িতে শুধু ও আর ওর স্বামী ছিল। উচ্ছ্বাস চুপ হয়ে যায়। সজীবকে ঠান্ডা গলা বলে, যা। সজীব চলে যায়। উচ্ছ্বাস বিড়বিড় করে বলে ওঠে, লোভী মেয়ে মানুষ যত্ত সব। নভেম্বর মাসের শুরু। এখনই বেশ শীত পড়তে শুরু করেছে। উর্বির সন্দেহ থেকে গা শিরশির করছে শীতে। গায়ে একটা পাতলা চাদর জড়িয়ে রেখেছে, হাতে তার একটা বই। এই বইটা হাতে নিয়ে উর্বি দুদিন ধরে বসে থাকে, অথচ একটা পাতাও পড়া হয়ে ওঠে না। কিছুক্ষণ ওভাবে বসে থেকে উর্বি উঠে গিয়ে জানালা বন্ধ করে দেয়। আমিরুন ঘরে এসে উর্বিকে ডাকে, ভাবি আপনারে আম্মায় ডাকতাছে। বড় আপায় ভিডিও কল দিচ্ছে, আপনার লগে কথা কইব। উর্বি বিছানা থেকে বইটা নিয়ে টেবিলের ওপর সাজিয়ে রেখে আমিরুনের সাথে সেদিকে চলে যায়। রসনার মুখে হাসি হাসি। সে উর্বির দিকে ফোনটা এগিয়ে দিয়েই বলে, তোমার বড় ননদ আর নন্দাইও আসতে, কিন্তু সালাম দিও। উর্বি সালাম দেয়। ওপাশ থেকে আজমেরির স্বামী হাফিজুর রহমান সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ভাবি, ভালো আছেন? আমাকে চিনতে পেরেছেন? উর্বি বিব্রত হয় এত বড় একজন লোকের মুখে ভাবি ডাক শুনে। সে বলে, জি ভাইয়া। হাফিজুর রহমানের মুখ হাসি হাসি। সে বলে, কি যে বলি ভাবি, সরকারের চাকর আমি, করি সরকারি চাকুরি, ছুটি ছাটা তো আর মন মর্জি মতো পাই না। বিয়েতে যেতে পারিনি। কদিন আগে সামিলের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, তাতেও যেতে পারিনি। আপনার ননদ তো রেগে আমার সাথে কথাই বলেনি 3 দিন। উর্বি তাকিয়ে আছে তার ননদের স্বামীর দিকে। সে কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। ওপাশ থেকে হাফিজুর রহমান বলে, ভাবি কাজের কথায় আসি। সামনে একটা ছুটি পেতে যাচ্ছি। আমি ঠিক করেছি এবারে ছুটি আমি আমার গ্রামের বাড়িতে কাটাবো। রাউনাপ ভাইয়ের সাথে কথা বলেছি, আপনাদের সবাইকে এসে আমি নিয়ে যাব আমার বাড়িতে। সবাই মিলে আমরা আনন্দ করে ছুটি কাটাবো, আপনাকে বলে রাখলাম ভাবি। উর্বি জবাব না দিয়ে ম্লান হাসে। ওপাশে আজমেরি হাফিজুরের হাত থেকে ফোনটা নিয়ে বলে, আমাকে একটু কথা বলতে দাও তো। তারপর উর্বির দিকে তাকে বলে, উর্বি শোনো, ভাইয়াকে অনেক কষ্টে রাজি করিয়েছি। জানেই তো তার কাছে তার হসপিটাল, ডাক্তারি সব। আমি রুমাদেরও আসতে বলেছি, খুব শীঘ্রই তোমাদের সাথে আমাদের দেখা হতে যাচ্ছে। উর্বি মাথা নাড়ায়। আজমেরি আরও বলতে থাকে। বাইরে রাউনাফের গাড়ির হর্ন বাজে। রাউনাফ এসেছে। আজমেরি ফোন রেখে দেয়। উর্বি রওশনার কাছে বসে থাকে। মোহনাও সেখানে আছে, আমিরুনও রয়েছে। রাউনাপ দোতলায় উঠে রুমে না গিয়ে উঁচু গলায় আমিরুনকে ডাকে, আমিরুন একটু কফি দিয়ে যা তো আমায়। রওশনারা উর্বিকে বলে, বৌমা যাও, এভাবে বসে আছো কেন? স্বামী বাইরে থেকে ফিরলে তাকে তার প্রয়োজনীয় জিনিসপত্র এগিয়ে দেওয়াটা স্ত্রীর কর্তব্য, আশা করি আমার বারবার তোমাকে বলে দিতে হবে না। উর্বি চলে যায়। মোহনা তার শাশুড়িকে বলে, মা এভাবে কাজ হবে? রওশনারা হাসে বলে, আমার শাশুড়ির কাছে একটা কথা শুনেছিলাম মেজো বৌমা, দেখলে মায়া না দেখলে ছায়া। মোহনা তার শাশুড়ির কথা বুঝতে পারছে না তার শাশুড়ি কি করতে চাইছেন। রানা ফ্রেশে ওয়াশরুম থেকে বের হয়ে ফোনটা হাতে নিয়ে বিছানায় আরাম করে হেলান দিয়ে বসে পড়ে। উর্বি কফি নিয়ে রুমে ঢোকে। রানাফের দিকে কফি এগিয়ে দিতে দিতে বলে, আপনার কফি। রানাফ তার দিকে তাকায়। কফিটা নিতে নিতে বলে, তুমি? আমিরুন কোথায়? মা আমাকে একটু কাজে ডেকেছে। মা তাকে একটু কাজে ডেকেছে এই বলে উর্বি ঘর থেকে বের হতে চায়। রানাফ ডাকে, উর্বি। উর্বি ফিরে তাকে রানাফ বলে, যেটা তোর মন চাইবে না সেটা অন্য কেউ বললেও করার দরকার নেই, অন্তত এখানে আমার বাড়িতে। উর্বি রানাফের দিকে তাকিয়ে থাকে। তারপর ঠান্ডা গলা বলে, আপনার এটা কেন মনে হয় সবাই শুধু আমাকে সবসময় জোর করে সব কিছু চাপিয়ে দেয়?
রাউনাপ কফির কাপে চুমুক দিয়ে বলে, এমনটা মিন করিনি। রাউনাপ তার ফোনের দিকে মনোযোগ দেয়। উর্বির দিকে তাকে বলে, এই যে এই আইডিটা তোমার? মৃদুলা উর্বি। উর্বি বলে, হ্যাঁ। তোমার ভালো নাম মৃদুলা? হ্যাঁ। কেন, কবুল বলার সময় খেয়াল করেননি? কাজী বলেনি। উর্বি ঠান্ডা গলায় বলে, উর্বি। রাউনাপ থতমত খেয়ে যায়। তার ফোনটা পাশে রেখে আজমেরির স্বামী ফোন করেছিল। তোমাকেও বোধহয় বলেছে নেক্সট উইক আমাদের সবাইকে নিতে আসবে। তোমার যদি ইচ্ছে না থাকে যাওয়ায় আমার খোলাখুলি বলতে পারো আমায়। আমার যাওয়ার ইচ্ছে নেই আপনাকে কে বলল? না, হতে পারে না, ইচ্ছে নেই থাকতে পারে না। উর্বি রাউনাফের দিকে তাকে বলে, আমি যেতে চাই, আমার কোনো অসুবিধা নেই। শর্মী মনে মনে ভাবছে তার যদি বড় কোনো অসুখ হতো তাহলে তো আর স্কুলে যাওয়া লাগবে না। আমিরুন এসে শর্মীর পিছনে দাঁড়িয়ে আছে। আম্মু, কিচ্ছু খাইবা না? স্কুলের সময় যে হইয়া গেছে। না খালামুনি, কিছু খেতে ইচ্ছে করছে না। আমিরুন দাঁড়িয়ে থাকে, বলে, টিফিন বক্স ভইরা দিয়া দিমু? দিতে পারো। শর্মী তার ব্যাগ গোছাতে থাকে। শাইমি নাবিল স্কুলে গেছে, বাড়িতে আছে শুধু তার দাদু, উর্বি আর আমিরুন। অন্যরা সবাই বেরিয়েছে। স্কুল ড্রেস গায়ে চাপিয়ে শর্মী তার পাপাকে ফোন করে, হ্যালো পাপা, তুমি কখন আসবে? আমার তো আসতে 12টা বেজে যাবে মামুনি। কেন? কেন মানে, তুমি ভুলে গেছো আজ আমাদের স্কুলে প্যারেন্টস মিটিং আছে? ওহো মামুনি, আমি একেবারে ভুলে বসে আছি। সরি মামুনি। আচ্ছা, মোহনা বাড়িতে নেই, ওকে নিয়ে যাও। বাড়িতে কেউ নেই পাপা, সবাই বেরিয়েছে, সবার কাজ আছে। ঠিক আছে, আমি তোমার ক্লাস টিচারের সাথে কথা বলছি, তুমি স্কুলে যাও মামুনি। লাগবে না, তুমি থাকো তোমার কাজ নিয়ে। শর্মী রেগে ফোনটা রেখে দেয়। আজ তাকে তার ক্লাস টিচার অনেক কথা শোনাবে। শর্মীর খুব কান্না পাচ্ছে। সেই স্কুল ব্যাগ নিয়ে হন করে বেরিয়ে যায়। আমিরুন পেছন থেকে ডাকতে থাকে, আম্মু টিফিন নিলা না যে? ও আম্মু দাঁড়াও। শর্মী দাঁড়ায় না। উর্বি আমিরুনের কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আমিরুন আপা? জানি না ভাবি, টিফিন না নিয়েই চইলা গেল গটগট কইরা। রাইগা গেল কেন বুঝবার পারতাছি না। সব কয়টা পোলাপানি ভাইজানের রাগ পাইছে। তোমার ভাইজান অনেক রাগ? কই, দেখে তো মনে হয় না। ভাইজান সবসময় রাগ দেখায় না, যখন দেখায় তখন বোঝা যায়। তো আমার ভাইজান সেরা ভাবি। হয়েছে, আর ভাইজানের গুণ গাইতে হবে না। টিফিন বক্সটা আমার হাতে দাও, আমি দিয়ে আসছি। আমিরুন অবাক হয়ে বলে, আপনি যাইবেন ভাবি? হ্যাঁ, আমার একটু কাজ আছে বাইরে, একটা চাকরির ইন্টারভিউর জন্য ডেকেছে। আমিরুন উর্বির হাতে টিফিন বক্সটা দেয়। উর্বি বলে, সিনথিয়া শর্মিত ওর নাম, ক্লাস 7, রোল 37, তাই না? ভাবি। উর্বি বেরিয়ে পড়ে। বাড়ির ড্রাইভার আব্দুল বলে, কইজন ভাবি, ওঠেন, গাড়িতে ওঠেন। উর্বি গাড়িতে উঠতে বলে, শর্মিদের স্কুলে চলুন। ক্লাস টিচার ওয়াহিদুজ্জামান উর্বিকে বসতে বলে নিজে একটা চেয়ারে বসলেন। শর্মী দাঁড়িয়ে আছে, তার ভীষণ রাগ হচ্ছে। এই মহিলা এখানে কেন? কত বড় সাহস! ওয়াহিদুজ্জামান বলে, আপনি শর্মীর কি হন? উর্বি খুব বিব্রত বোধ করতে থাকে। সে শুধু চেয়েছিল শর্মীর হাতে টিফিন বক্সটা দিয়েই বেরিয়ে যাবে, কিন্তু ওয়াহিদুজ্জামান তাকে দেখে এগিয়ে আসে। উর্বি আমতা আমতা করে বলে, আমি শর্মীর বাড়ির লোক। বাড়ির লোক বুঝলাম, কিন্তু আপনাকে কখনো দেখিনি। সম্পর্কে কি হন, কাজিন? শর্মীর কান গরম হয়ে যায় লজ্জায়। তার পেছনে দাঁড়ানো তার বন্ধুরা উচ্চস্বরে হেসে ফেলে। ওয়াহিদুজ্জামান তাদের দিকে রাগি চোখে তাকায়। তারা দমে যায়। শর্মীর ইচ্ছে করছে এখান থেকে পালিয়ে যেতে। উর্বি ঠান্ডা গলা বলে, আমি ডক্টর রাউনাপ করিম খানের ওয়াইফ। ওয়াহিদুজ্জামান অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে, ও আইসি, আমি এরকমটা শুনেছি আপনি ডক্টর খানের ওয়াইফ। যাই হোক, বাড়ির লোকই তো। আপনাকে বলি, শর্মীর প্রতি আপনাদের বাড়ি থেকে আরেকটু খেয়াল দিতে হবে। আমি মানছি ডক্টর খান বিজি মানুষ, বাট স্বামী আর নাবিলকে নিয়ে আমার কখনো অভিযোগ করতে হয়নি কোনো ব্যাপারে। আপনি প্লিজ দেখবেন। আস্থা, উত্তর দেয় উর্বি। ডক্টর খানকে আমার সালাম দিবেন। সময় পেলে যাব আপনাদের বাড়ি চা খেতে। হাসতে হাসতে বলে ওয়াহিদুজ্জামান। উর্বি মুচকি হেসে বেরিয়ে যায়। দরজার কাছে শর্মী দাঁড়িয়ে কটমট চোখে উর্বির দিকে তাকিয়ে আছে। খাবার টেবিলে সবাই খেতে বসেছে। শাইমি শর্মী চুপচাপ খাচ্ছে। রাউনাপ শুধু সালাদ খাচ্ছে। রওশনারা উর্বিকে খেতে বসার জন্য জোরাজুরি করছেন। উর্বি খাবার পরিবেশন করছিল। নাবিলের প্লেটে মাংস তুলে দিতে যাবে, অমনি নাবিল বলে, আমি নিয়ে নিতে পারবো। উর্বি থেমে যায়। আপনাকে যেন আমাদের 3 ভাই বোনের কোনো ব্যাপারে আগ বাড়িয়ে ঢুকে পড়তে না দেখি। শর্মীর স্কুলে যাওয়ার সাহস কিভাবে হয় আপনার? আপনি কি আমাদের মা হওয়ার ভান করছেন নাকি? দূরে থাকবেন আমাদের থেকে।
রাউনাপ মাথা তুলে নাবিলের দিকে হতভম্ব হয়ে তাকায়, তারপর উর্বির দিকে তাকায়। উর্বি খুবই শান্তভাবে বলে, আচ্ছা। রাউনাপ ছেলেকে কিছুই বলে না, শুধু তার দিকে তাকিয়ে থাকে অপলক। তারপর মাথা ঘুরিয়ে রওশনারার দিকে তাকায়। রওশনারা খাওয়া বন্ধ করে চুপচাপ বসে আছে। নাবিল কিছু বলে না, আর এমনভাবে খেতে থাকে যেন কিছু হয়নি, সে কিছু করেইনি। উর্বি খাবার টেবিল ছেড়ে রুমে চলে যায়। রওশনারা ডাকে, ও বৌমা, না খেয়ে কোথায় যাচ্ছ? উর্বি দাঁড়ায় না। শর্মি আর সাইমি দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। রাউনাপ চুপচাপ উঠে পড়ে। শর্মি তার দাদিকে বলে, দাদু, উনি কি খাবেন না? না বোধ হয়, তোমরা ভাইয়া যা করেছ। রওশনারা আর চোখে নাবিলের দিকে তাকায়। নাবিল খেতে থাকে। শর্মির ভীষণ খারাপ লাগছে, কেন যে সে ভাইয়াকে বলতে গেল স্কুলের কথা, তার জন্য একজন মানুষ না খেয়ে থাকবে। ক্লান্ত ভঙ্গিতে রাউনাপ ঘরে হেঁটে ঘরের দিকে যায়। এই সব কিছু তার জন্য হচ্ছে। ঘরের দরজা চাপিয়ে রাখা। দরজা ঠেলে ভেতরে ঢুকেই সে চমকে ওঠে। উর্বি মেঝেতে পড়ে আছে। রাউনাপ কয়েক মুহূর্ত থম মেরে দাঁড়িয়ে থেকে ছুটে যায় সেদিকে। হাঁটু করে মেঝেতে বসে ডাকতে থাকে, উর্বি, উর্বি। উর্বি কোনো সাড়া দেয় না। রাউনাপ জড়তা নিয়ে উর্বির মুখটা ঘুরিয়ে দ্বিতীয়বারের মতো চমকে ওঠে। মুখ থেকে ফেনা বের হচ্ছে, ইয়াল্লাহ, এসব কি? উর্বি, তুমি শুনতে পাচ্ছ? উর্বি। রাউনাপ উঁচু গলা ডাকতে থাকে। উর্বি একই অবস্থায় পড়ে থাকে। রাউনাপ কি করবে কিছু বুঝতে না পেরে উর্বিকে পাজা কোলা করে তুলে নেয়, বিছানায় শুয়ে দিয়ে মাথার কাছে বসে উর্বির পালস চেক করে, চোখ দেখে এবং ডাকতে থাকে, উর্বি, উর্বি। উর্বি থেকে কোনো সাড়া পাওয়া যায় না। রাউনাপ উঠে মোহনা আর আমিরুনকে ডাকতে থাকে। মোহনা ছুটে আসে। উর্বির এমন অবস্থা দেখে মোহনাও হতভম্ব হয়ে যায়। মাথার কাছে বসে ডাকতে থাকে, এই উর্বি। রাউনাপ উর্বির লক্ষণ দেখে একবার চিন্তা করলো হসপিটালাইজড করার। পরক্ষণে উর্বির ভাই রেজাউলকে ফোন দেয়। সে ওপাশ থেকে ফোন রিসিভ করে রেজাউল সালামের উত্তর দেয়। রাউনাপ একটু তাড়াহুড়ো করে বলে ওঠে, প্লিজ উত্তেজিত হবেন না, একটা কথা জানার ছিল। উর্বি কি হিস্টেরিয়ার রোগী? মানে আগে কখনো লক্ষণ করেছেন কোনো? রেজাউল করিম উৎকণ্ঠা নিয়ে বলে, না, এমন কিছু নেই। কেন, কি হয়েছে? চেঁচিয়ে ওঠে রেজাউল। রাউনাপ বলে, উত্তেজিত হতে নিষেধ করেছি, একটু সেন্সলেস হয়ে গিয়েছে, নাথিং সিরিয়াস। আপনাকে ফোন দিয়েছি কথাটা জানাতে। আমার ধরন বোঝা দরকার। চিকিৎসা দিতে হবে, টেনশনের কিছু নেই, ভালো মন্দ জানাবো আপনাদের। রাউনাপ ফোন কেটে উর্বির দিকে এগিয়ে যায়, পানির গ্লাস হাতে নিয়ে উর্বির চোখে মুখে পানি ছেটাতে থাকে। মোহনা বলে ওঠে, ভাইয়া, হাতের তালু ঘামছে খুব। রাউনাপ কিছু একটা চিন্তা করে বলে, তুমি ওর শরীর থেকে কাপড় কিছুটা আলগা করে দাও, তারপর ম্যাসাজ দাও। জানো তো কিভাবে দেয়? মোহনা মাথা নাড়ায়। রাউনাপ এসির পর বাড়িয়ে দিতে বলে, দিতে থাকো, আমি অপেক্ষা করছি বাইরে। ফোন হাতে নিয়ে রেজাউল তহুরার দিকে তাকায়। তহুরা এগিয়ে এসে বলে, কি হয়েছে, কি হয়েছে ওর? সেন্সলেস হয়ে গিয়েছে হঠাৎ, আবার শুরু হয়েছে এসব। তহুরা কাঁপা কাঁপা গলায় বলে। রেজাউল কবির স্ত্রীর দিকে তাকে উদাসী গলায় বলে, শান্তি পাবে না কখনো। ঘরের বাইরে দাঁড়িয়ে আছে রাউনাফ। কিছুক্ষণ পরে বাইরে থেকে মোহনাকে বলে ওঠে, ইজ এভরিথিং ওকে মোহনা? ভাইয়া জ্ঞান ফিরেছে, ঠিক আছে, তোমাকে যা বলেছি তাই করো, ওর পোশাক পাল্টে দিয়ে দাও পারলে। দিয়েছি ভাইয়া। রাউনাফ মাথায় নিচু করে তার টি শার্টের দিকে তাকায়। উর্বি মুখ থেকে নিঃসৃত ফেনা কিছুটা তার গায়ে লেগে গিয়েছিল যখন উর্বিকে কোলে তুলেছিল। নিজেকে দেখে রাউনাফ ম্লান হাসে। শর্মি এসে তার পাপার সামনে দাঁড়ায়। রাউনাফের ঘরের দিকে তাকিয়ে ইতস্তত করে বলে ওঠে, ওনার জ্ঞান ফেরেনি পাপা, ফিরেছে মামুনি। শর্মি চুপ হয়ে যায়, তারপর আবার বলে ওঠে, তখন ভাইয়া ওনার সাথে বাজে ব্যবহার করেছে, সেজন্য এমন হয়েছে পাপা। রাউনাফ মেয়ের দিকে তাকে বলে, না, এটা এক ধরনের অসুস্থতা মামুনি। শর্মি তবুও চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। রাউনাফ নিজের সরল মেয়েটিকে ভালো করে লক্ষ্য করে, তারপর বলে, তোমার কি ওনার জন্য খারাপ লাগছে? শর্মি পাপার দিকে তাকে মাথা নাড়ায়, তার খারাপ লাগছে। উচ্ছ্বাস বসে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, তার হাতে সিগারেট। বুঝতে পারছে না কলটা রিসিভ করবে কিনা। তার মা ফোন করেছে, গত 2 দিনে বেশ কয়েকবার তার মা ফোন দিয়েছিল, সে রিসিভ করেনি। সে জানে তার সাথে কথা বলার জন্য তার মাকে অনেক কথা শুনতে হবে। উচ্ছ্বাস আষ্ট্রেতে অর্ধেক খাওয়া সিগারেট ফেলে দিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে তার মা শেফালির কণ্ঠ ভেসে আসে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, বাবা, বাবা রে, তুই আমার ফোন ধরিস না কেন বাবা? তোর মাকে এইভাবে কষ্ট দিবি বাবা?
ফোন দিচ্ছ কেন? সজীব বলেনি আমি ভালো আছি, এই বয়সে তালাক খাওয়ার শখ হয়েছে, কড়া কণ্ঠে বলে উচ্ছ্বাস। সে ফেলে জবাব দেয়, দিক তালাক, এই লোকের সাথে আমি থাকতে চাই না, আমার কলিজের টুকরোকে আমি দেখতে পারি না এই লোকের জন্য। ও বাবা, আমি তোকে একটু দেখতে চাই, তুই একটু। শেফালি কথা শেষ করতে পারে না, তার হাত থেকে ফোন কেড়ে নেয় সাখাওয়াত চৌধুরী। সে উচ্ছ্বাসকে বলে, আমার জীবনের প্রথম ভুল হচ্ছে তোমার মতো একটা কুলাঙ্গারকে জন্ম দেয়া, আর দ্বিতীয় ভুল হচ্ছে সেদিন তোমায় গুলি না করা। উচ্ছ্বাস কোনো কথা বলে না। সাখাওয়াত বলে, তোমার মায়ের জন্য চিন্তা করতে হবে না, তাকে আমি তালাক দেব না। আমি এত বোকা না যে ইলেকশনের আগে এরকম বোকামি করব। উচ্ছ্বাস চুপ করেই থাকে। সাখাওয়াত বলতে থাকে, আর একটা কথা মাথায় রাখবে, উর্বি মেয়েটার বিয়ে হয়ে গেছে, সেটা নিশ্চয়ই জেনে গিয়েছো। আমি যদি শুনি তুমি ওর ব্যাপারে আর নাক গলিয়েছো তাহলে ভালো হবে না। তোমার জন্য আমি আমার পলিটিক্যাল লাইফে আর কোনো প্রভাব পড়ে তবে আমি তোমায় ছাড়বো না বললাম। সাখাওয়াত ফোনটা নিজের স্ত্রীর হাতে দিয়ে চলে যায়। শেফালি ফোন কানে ধরে ফোপাতে থাকে। উচ্ছ্বাস বলে ওঠে, তোমার স্বামীর কথা মতো চলো মা, হুটহাট ফোন দিও না। কথাটা বলে উচ্ছ্বাস ফোনটা রেখে দেয়, তারপর ঠোঁট বাঁকা করে হাসে। তার দৃষ্টি ফোনের স্ক্রিনে উর্বির ছবিতে নিবদ্ধ। উর্বি বই হাতে নিয়ে দাঁড়িয়ে হাসছে। আকাশি রঙের সালোয়ার কামিজ পরনে তার। এই ছবিটা উচ্ছ্বাস তুলে দিয়েছিল। ঘরের দরজা বন্ধ করে রাউনাপ ঘাড় ঘড়িয়ে বিছানায় উর্বিকে এক পলক দেখে জ্ঞান ফিরেছে, কিন্তু খুবই অসুস্থ শরীরটা। আলমারি থেকে একটা টি শার্ট বের করে রাউনাপ ওয়াশরুমে ঢুকে টি শার্টটা পাল্টে নেয়, তারপরে সে বিছানার কাছে দাঁড়ায়। ঘড়িতে সময় রাত 1:30। উর্বি দুচোখ বন্ধ করে রেখেছে। রাউনাপ উর্বিকে ভালো করে লক্ষ্য করে। একে শুধু শুধু রোগা মনে হয় না, এই মেয়েটা নিশ্চিত কোনো ভয়াবহ শারীরিক জটিলতায় ভুগছে, কিছু টেস্ট করাতে হবে। উর্বির মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রাউনাপ তাকিয়ে আছে। খুবই চমৎকার একটা মুখশ্রী, শিক্ষিতা একজন মহিলা, কিন্তু কেন যেন রাউনাফের কাছে স্বাভাবিক মনে হয় না। এই স্তরের আর 5 জন মেয়ের থেকে সম্পূর্ণ আলাদা মেয়েটি। কখনো যথেষ্ট মেচুর লাগে, আবার কখনো একের বাচ্চা। আচরণ কিছুটা এলোমেলো। সম্ভবত শীত লাগছে উর্বির। পায়ের কাছ থেকে কমফোর্টার গায়ে টেনে দিয়ে আবার উর্বির দিকে তাকায়। বিড়বিড় করে নিজের মনে রাউনাপ বলে ওঠে, সম্পর্কে বোঝাপড়ার কথা তো জানি না মৃদুলা উর্বি, তবে আমার মনে হচ্ছে এখন থেকে আমাকে 3টা নয় 4টা বাচ্চার দেখভাল করতে হবে। মশা মারার মেশিন অন করে দিয়ে বিছানায় এসে বসে। উর্বিকে ডাকতে গিয়েও ডাকে না। ঘুমাচ্ছে ঘুমাক। বিছানায় উঠে বেড সাইডের টেবিল থেকে সীমালার ছবিটা হাতে তুলে নেয় রাউনাপ। এক দৃষ্টে তাকিয়ে সেদিকে থেকে মনে মনে বলে ওঠে, তোমার আমার এই অবস্থা দেখে হাসি পাচ্ছে, রাগ হচ্ছে, দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, কোনটা হচ্ছে জানি না, তবে আমার কিন্তু নিজের ওপর অনেক মায়া হচ্ছে সীমালা, সাথে এই মেয়েটির ওপরেও। সকাল সকাল চলে এলে যে, তহুরার দিকে তাকে মৃদু স্বরে বলে ওঠে উর্বি। তার কণ্ঠস্বর শুনে আন্দাজ করা যাচ্ছে তার অসুস্থতার পরিমাণ। তহুরা ননদের দিকে তাকিয়ে ঠান্ডা গলা জবাব দেয়, ননদের শ্বশুরবাড়িতে সকাল সকাল আসতেই নেই বুঝি? হুট করে কুটুমবাড়িতে আসতে নেই, নিচু স্বরে বলে দেয় উর্বি। তুই অসুস্থ তাই এলাম। রাউনাপ ভাই ফোন দিয়েছিলেন রাতে, উনি আসতে বলেছেন। আমরা আসলে নাকি তোর ভালো লাগবে, কিন্তু আমার তো ভালো লাগছে না, স্বাভাবিক গলায় বলে ওঠে উর্বি। তহুরা কয়েক মুহূর্ত চুপ করে থেকে প্রসঙ্গ পাল্টে বলে ওঠে, এখন কেমন আছিস? কোনো অসুবিধে? না, একেবারে ঠিকঠাক। তহুরা আর কথা না বাড়িয়ে উর্বির দিকে তাকিয়ে থাকে। বিয়ের পর বয়স আরও কম মনে হচ্ছে মেয়েটার। মনে হচ্ছে 22-23 বছরের সে উর্বি, যে লাফাতো, খিলখিল করে হাসতো। কতটা চঞ্চল ছিল মেয়েটা। উর্বি বলে ওঠে, শুধু ভাইয়া আর তুমি এসেছ? উপমার বিয়ে কবে? কথাবার্তা চলছে, তো শ্বশুরবাড়ি এসে দাওয়াত দিয়ে যাব। আমি গেলে উপমার বিয়ে হবে? কাট কাট বলে ওঠে উর্বি। তহুরা উদাসী দুটি চোখে তাকিয়ে আছে উর্বির দিকে, তারপর ঠান্ডা গলায় বলে, আমি তোকে আর আমার নিজের বোনকে কখনো আলাদা চোখে দেখিনি, এটা জানিস তো। তাই তোর প্রতি ভাবি হিসাবে নয়, বড় বোন হিসেবে অনুরোধ থাকবে, যেটুকু ভালো সৃষ্টিকর্তা রাখতে চাইবেন ততটুকু সুযোগ নিজেকে দিবি। উর্বি তহুরার দিকে তাকে বলে ওঠে, তো তোমার কি মনে হচ্ছে আমি ভালো থাকতে চাচ্ছি না? আমি তো ভালোই আছি। না না, আমি আনন্দিত। আসলে হিন্দিতে একটা কথা আছে না, উপরওয়ালা জব ভি দেতা
দে তার থাপ্পড় ফাড়খে। আমার জীবনের সাথে এমনটাই হয়েছে। দেখো, একসময় এমন পরিস্থিতি ছিল আমার বিয়ে দিতে পারবে না কোথাও, আর এখন দেখো স্বামী, বাচ্চা কাচ্চা, ভরা সংসার সব একসাথে পেয়ে গিয়েছি। তোমার কি মনে হচ্ছে আমি উদাসীন আমার সংসারের প্রতি? মোটেও না। রোজ স্বামী ফিরলে তার কাছে কফি নিয়ে যাই। শাশুড়ি ওষুধ খেলো কিনা খোঁজ নেই। আমার চাবির গোছা দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। কণ্ঠে কিছুটা বিদ্রূপ উর্বির। সে অসুস্থ শরীর নিয়ে খাট থেকে নামতে যায়। তখনই রাওনাফ ঘরে ঢুকে স্বাভাবিক গলায় বলে, নামছো কেন? উর্বি বসে পড়ে। রাওনাফের পিছন পিছন ঘরে ঢুকে রেজাউল কবির। সে বোনের দিকে এক পলক তাকিয়ে তহুরাকে বলে, চলো আমাদের বেড়াতে হবে, গিয়ে অফিসে যাব, হাফ বেলার লিভ নিয়েছিলাম। রাওনাফ রেজাউল কবিরের দিকে তাকে বলে, যদি কিছু মনে না করতেন তাহলে আমার গাড়ি আপনাদের পৌঁছে দিত। রেজাউল কবির আপত্তি না জানিয়ে ঘর থেকে বের হয়। যাওয়ার আগে সে আরও একবার উর্বির দিকে তাকায়। উর্বি অন্যদিকে দৃষ্টি দিয়ে রেখেছে। রেজাউল কবির আর তহুরাকে বিদায় দিয়ে রাওনাফ ঘরে ঢুকে উর্বির দিকে এক পলক তাকিয়ে জানালার পর্দাগুলো সরিয়ে দেয়। সকালের কড়া মিষ্টি রোদ এসে ঘরটাতে ছড়িয়ে যায়। উর্বি মাথা ঘুরিয়ে রাওনাফের দিকে তাকায়। রাওনাফ বলতে থাকে, এই রকমের নাজুক অবস্থা শরীরের, চাকরি কিভাবে করতে অদ্ভুত। মাসের মধ্যে 10 দিন অসুস্থ থাকতাম, এজন্য 2টো চাকরি খুঁজেছি। ঠান্ডা গলায় জবাব দেয় উর্বি। রাওনাফ বলতে থাকে, তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, ঘুমেছিলে তাই আমি সাইন করে রেখে দিয়েছি। 1 তারিখ জয়েনিং। পারবো না কেন? রাওনাফের দিকে তাকায় উর্বি। রাওনাফ সে কথার জবাব না দিয়ে বলে, আমার সাথে আজ হসপিটালে যেতে হবে, তোমার কিছু টেস্ট করাবো। প্রয়োজন নেই, আমি ঠিক আছি, কোনো প্রয়োজন নেই, নিস্তেজ কণ্ঠে বলে ওঠে উর্বি। আমি কেউ না, আমি একজন ডক্টর। অসুবিধার কথা খুলে বললে আমার বুঝতে সুবিধা হতো। আর মহিলা গাইনোকোলজিস্ট দেখাতে চাইলে লামিয়া আছে আমার ফ্রেন্ড, ও খুব ভালো, ওর কাছে নিয়ে যেতে পারি। ধন্যবাদ, তেমন কোনো অসুবিধা নেই, হলে আপনাকে জানাবো। এক ঢালা উত্তর শুনে রাওনাফ ঘাড় ঘুরিয়ে উর্বির এক পলক তাকালো, তারপর আর কোনো কথা না বাড়িয়ে নিচে চলে যায়। নাবিল মুখ ভার করে ব্রেডে মাখন লাগিয়ে যাচ্ছে। রাওনাফ নাবিলের হাত থেকে ব্রেড আর ছুরি নিয়ে সেটা হাতে নেয়, তারপর নিজে মাখন লাগিয়ে দিতে দিতে বলে, এত বড় হয়েছে এখনো পারফেক্টভাবে পারছো না। নাবিল চুপচাপ পাপার হাত থেকে ব্রেডটা নিয়ে খাচ্ছে। শর্মি চুপচাপ উঠে পড়তে গেলে রাওনাফ ডেকে ওঠে, শর্মি। শর্মি এই ভয়টাই পেয়েছিল, সে আসলে পালাতে চাইছিল। আতঙ্কিত মুখ নিয়ে পাপার দিকে তাকায়। রাওনাফ কফির কাপে চুমুক দিয়ে স্বাভাবিক গলায় বলে, জুসটা খাও পাপা প্লিজ। আপত্তি জানায় শর্মি। রাওনাফ বলতে থাকে, গাছের কমলা, গাছগুলো তোমাদের জন্য লাগিয়েছি, আমি নিশ্চয়ই বাজারে বিক্রি করার জন্য ফলের গাছ লাগাই না। শর্মির নাক মুখ কুঁচকে ফুলে জুসের গ্লাসটা হাতে তুলে নেয়। রাওনাফ মেয়ের দিকে তাকে বলে, বন্ধুদের সাথে কোল্ড ড্রিঙ্কস কিনে খাওয়ার সময় কোনো অলসতা দেখি না, পকেট মানি কমিয়ে দেব একেবারে, খাচ্ছি তো। অভিমানী গলে বলে ওঠে শর্মি। রাওনাফ রওশনারার দিকে তাকিয়ে বলে ওঠে, রাতের ওষুধ নিয়েছিলে? রওশনারা অপরাধী গলায় বলে, মনে ছিল না। কেন? তুই মনে করিয়ে দিসনি? রাওনাফ মায়ের শীতল চোখের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, তোমরা সবাই আমার ওপর নির্ভরশীল হয়ে থাকো সব সময়। রওশনারা মুচকি হাসে। আমিরুন একটা ট্রেতে কিছু খাবার নিয়ে নেয়, উর্বিকে দিয়ে আসবে বলে। রাওনাফ ঠান্ডা গলায় বলে ওঠে, দাঁড়া। আমিরুন দাঁড়িয়ে রাওনাফের দিকে তাকায়। রাওনাফ ঠান্ডা গলায় বলে ওঠে, জুসটা নিয়ে যা, বাড়ির সবার জন্য বানিয়েছি। আমিরুন একটা গ্লাস হাতে তুলে নেয়। নাবিল তার বাবার দিকে এক পলক তাকায়। রাওনাফ হাতে অ্যাপ্রন, স্টেথোস্কোপ আর ব্যাগ নিয়ে উঠে দাঁড়ায়। তারপর তার 3 ছেলেমেয়ের দিকে তাকে বলে, এই যে তোমরা 3জন, আজ সারাদিন খুব ব্যস্ত থাকবো, ফোন দিতে পারবো না। প্রত্যেকে আজ কোথায় কোথায় যাবে তার আপডেট আমাকে মেসেজে জানাবে। আমার অবগতির বাইরে কিছু করেছো তবে সেটা টের পেলে প্রত্যেকের ল্যাপটপ আর সেলফোন বাজেয়াপ্ত করা হবে। আমিরুন খাবার ট্রে নিয়ে ঘরে ঢোকে। উর্বি চুলে খোপা বেঁধে নিতে নিতে বলে, আনলে কেন? আমি তো ঠিক আছি, এখন নিচে গিয়ে খেয়ে নিতাম। আমিরুন দাঁত বের করে বলে, ভাইজান পাঠাইলো। উর্বি চুপ করে থাকে। আমিরুন বলতে থাকে, ভাইজান তো বারবার বলে দিয়েছে আমারে, আমিরুন তোর ভাবির দিকে খেয়াল রাখবি, সে যেন আজ সারাদিন নিচে না নামে, তার যা যা লাগবে সব দিয়ে আসবি ঘরে।
উর্বি বিব্রত হয় খুব। রাওনাফ কি সত্যি এমনভাবে বলেছে নাকি আমিরুন একটু রাঙিয়ে বলছে? আমিরুনকে সে যতটা চিনেছে মেয়েটা প্রচুর বাড়িয়ে কথা বলে। রাওনাফের প্রসঙ্গ উঠলে তো আরও বেশি বেশি করে বলে। উর্বির নীরবতা দেখে আমিরুন নিজে নিজে বিড়বিড় করে বলতে থাকে, মানুষ একটা আমার বড় ভাইজান, সব দিক খেয়াল, পোলা মাইয়া মা বউ রুগী সবার জন্য এর যত্নের কমতি নেই। আরে কি করছো ঝুমুর, তুমি তো সেই বাচ্চাই রয়ে গেলে দেখছি। ঝুমুর রাওনাফের চুল টেনে দিয়ে বলে, দেখছিলাম এগুলো নকল কিনে দুলা ভাই, এত বছরে এত ঘন চুল। রাওনাফ হাসে সীমালার ছোট বোন ঝুমুরের কথায়। সুমনা পাশ থেকে বলে ওঠে, তা আপনার স্ত্রীকে নিয়ে আসলেন না কেন? ভালো লাগতো আমাদের। সত্যি কি ভালো লাগতো? রাওনাফ সুমনাকে কথাগুলো বলে হেসে ফেলে। সুমনা বলে, কেমন দুলা ভাই, আমরা নাবিল নই। যাই হোক, কেমন আছে আপনার ওয়াইফ? ভালো। আপনাদের খবর বলো, তোমার হাজবেন্ড দেশে কবে ফিরবে? সামনের মাসে হয়তোবা। আমাদের বাড়িতে যাওয়া ভুলেই গিয়েছো দেখছি। সুমনা হেসে ফেলে, বলে, তেমন কিছু না দুলা ভাই, সবাই সংসার নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছি, তাই বোনের স্বামী ছেলে মেয়েদের ভুলে গিয়েছি, তাই তো। কিন্তু আমি তোমাদের ভুলিনি, তোমরা আমার কাছে সেই সুমনা, ঝুমুর, সীমালার আদরের ছোট দুই বোন। সময় পেলে যাবে আমার বাড়িতে, তোমার বোনের বাড়িতে। মা সবসময় তোমাদের কথা বলে। রওনাক কফি শেষ করে উঠে দাঁড়ায়। ঝুমুর বলে ওঠে, আমরা আসলে আগে থেকেই চাইতাম আপনি একটা বিয়ে করেন। সাহস করে বলে উঠতে পারিনি কখনো। রাওনাপ ঝুমুরের দিকে তাকে ম্লান হাসে। ঘরের দরজা ঠেলে ঘরে ঢোকে রাওনাপ। উর্বি বিছানায় চুপচাপ একটা বই নিয়ে বসে আছে। রোজকার খুবই পরিচিত একটা দৃশ্য। রাওনাপ জানে এরপর কি হবে। রাওনাপ ওয়াশরুমে ঢুকবে, বের হয়ে দেখবে উর্বি ঘরে নেই। একটু পর হাতে এক মগ কফি এনে রোবটের মতো বলবে, আপনার কফি। রাওনাপ ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে দেখে উর্বি ঘরে নেই, বিছানার উপর একটা বই রাখা। রাওনাপ ম্লান হেসে নিজের ওয়ালেট থেকে কিছু ক্যাশ টাকা বের করে বইটার নিচে রাখে। খানিক বাদে উর্বি কফি হাতে ঘরে ঢুকে কফিটা রাওনাপকে দেয়। রাওনাপ হাত বাড়িয়ে নিতে নিতে বলে, থ্যাংক ইউ। উর্বি ম্লান হাসে, তারপর বিছানার দিকে এগিয়ে গিয়ে বইটা তুলে হাতে নিতে বইয়ের নিচে ক্যাশ টাকাগুলো দেখে অবাক হয়ে যায়। তারপর রাওনাফের দিকে তাকায়। রাওনাফের দৃষ্টি মোবাইলে নিবদ্ধ। কফির মগে চুমুক দিয়ে বলে ওঠে, কাল মোহনা শপিংয়ে যাবে, শীতের পোশাক কিনবে, মা আর বাচ্চাদের শপিংও করে এ বাড়ির। তোমাকে নিয়ে যাবে, তোমার জন্য কিছু শীতবস্ত্র কিনে নিও, শীত পড়ছে বেশ। উর্বি কিছু বলে না, চুপচাপ হাতের টাকাগুলোর দিকে তাকিয়ে থাকে। আশপাশটা কেমন ধোঁয়াশা হয়ে আছে। রাওনাফ হাসি মুখে দাঁড়িয়ে আছে। নাবিল ভাবলো তার পাপা তাকেই ডাকছে, সে এগিয়ে যায়, কিন্তু না, রাওনাপ তাকে ডাকছে না। রাওনাপ ছোট একটা বাচ্চা ছেলেকে ডাকছে। ছেলেটি দৌড়ে গিয়ে পাপা বলে ওঠে। রাওনাপ তার কপালে চুমু খায়। নাবিল চেঁচে ওঠে, পাপা ওকে, ও কেন তোমাকে পাপা ডাকছে? রাওনাপ কপাল কুঁচকে নাবিলের দিকে তাকায়। রাওনাপের কোলের ছেলেটি বলে ওঠে, এটা আমার পাপা, তোমার পাপা না। নাবিল চমকে ওঠে। উর্বি নামের ভদ্রমহিলা এসে রাওনাপের হাত ধরে। দুজন দুজনের দিকে তাকিয়ে হাসে। তারপর ঘাড় ঘুরিয়ে উর্বি নাবিলের দিকে তাকিয়ে চোখ মুখ কঠিন করে ফেলে বলে, এটা আমার ছেলের পাপা, তুমি কেউ না, তুমি যাও। নাবিল অসহায়ের মতো তার পাপার দিকে তাকায়। রাওনাপ নাবিলের দৃষ্টি উপেক্ষা করে তার উর্বির হাত ধরে বাচ্চাটিকে কোলে নিয়ে চলে যায়। নাবিল পেছন থেকে গলা ফাটিয়ে ডাকতে থাকে রাওনাপকে। রাওনাপ শোনে না তার ডাক। নাবিল লাফিয়ে ওঠে, হাঁপাতে থাকে নাবিল। স্বপ্ন আর বাস্তবতার পার্থক্য বুঝতে সে 2 মিনিট সময় নেয় সে। রাওনাপ জানালা বন্ধ করে দিতে দিতে তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। তার বলে ওঠে, কি হয়েছে বাবা, দুঃস্বপ্ন দেখেছ? নাবিল কিছু না বলে তাকিয়ে থাকে তার বাবার দিকে। রাওনাপ মশা মারার মেশিন অন করে দিতে দিতে বলে, এভাবে অগোছালো হয়ে ঘুমাচ্ছ কেন? জানালা খোলা রেখে, গায়ে কমফোর্টার ছিল না, ঠান্ডা বাঁধিয়ে ফেলবে দেখছি। নাবিল তখনও চুপ। রাওনাপ নাবিলকে 1 গ্লাস পানি খাইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দরজা চাপিয়ে দিয়ে চলে যায়। দোতলায় উঠে সে সাইমি আর শর্মির ঘরে উকি দিয়ে দেখে এখানেও সে একই অবস্থা। কারো গায়ে কমফোর্টার নেই, অথচ গুটিসুটি মেরে শুয়ে আছে শীতে। রাওনাপ দুজনের গায়ে কমফোর্টার চাপিয়ে দিয়ে নিজের ঘরের দিকে যায়। ঘরে ঢুকে সে রীতিমতো তাজ্জব বনে যায়। এখানে দৃশ্যটা সম্পূর্ণ ব্যতিক্রম। উর্বি শুধুমাত্র গা থেকে কমফোর্টার সরিয়েই ফেলেনি, বরং লাথি মেরে মেঝেতে ফেলে দিয়েছে, অথচ শাড়ির আঁচল পেঁচিয়ে শীতে কাঁপছে মেয়েটা। রাওনাপ মনে মনে ভাবে, এই মেয়েকে কাল বলবে ঘুমানোর আগে কমফোর্টার গায়ে চাপিয়ে কমফোর্টারের 4 কোণায় 4টা পেরেক মেরে নিতে বিছানার সাথে, যাতে গা থেকে সরে না যায়। রাওনাপ একটা দীর্ঘশ্বাস ফেলে উর্বির গায়ে কমফোর্টার টেনে দিয়ে নিজেও শুয়ে পড়ে। শরীরটা ক্লান্ত ভীষণ, আর চলছে না।
বাবা মারা যাওয়ার পরে 18 বছর বয়স থেকে শুধু দায়িত্ব আর দায়িত্ব, একটার পর একটা দায়িত্ব এসে বর্তাচ্ছে রাওনাফের ওপর। নতুন দায়িত্বের নাম মৃদুলা উর্বি, ওয়াইফ অফ রাওনাফ করিম খান, বয়স 30, উচ্চতা 5 ফুট 1.5 ইঞ্চি কি 2 ইঞ্চি, যে ভদ্রমহিলা ঠিকভাবে ঘুমাতে অবধি সেখানে এত বছর বয়সেও। এক পলক উর্বির দিকে তাকিয়ে হাত বাড়িয়ে শিমালার ফটোফ্রেমটা হাতে নিয়ে ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মনে মনে বলে ওঠে, হাসছো নাকি রাগ করছো? হাফিজুর রহমান ড্রয়িং রুমে বসে আছে, তার হাতে চায়ের কাপ। সে খুবই উৎফুল্লের সাথে তার শাশুড়ি রওশন আরার সাথে গল্প করছে। সে এসেছে এবারই সবাইকে নিতে। বাড়ির সবাই নিজেদের জামা কাপড় গোছাতে ব্যস্ত। সবার মুখ হাসি হাসি, বিশেষ করে শর্মির। কদিন পর পড়তে বসতে হবে না তার, এটা ভেবে তার খুব আনন্দ হচ্ছে। রওশন এসে সামিউলের রুমের সামনে দাঁড়ায়। বাইরে থেকে ডাকে, সামিউল, তোদের সব কিছু গোছানো হয়েছে? সামিউল বাইরে আসে, রাওনাফের দিকে তাকে বলে, ভাইয়া, আমাদের যাওয়াটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? তুই তোর বোনের শ্বশুরবাড়ি যাচ্ছিস, তোরা তো এবারেরই লোক। আর তাছাড়া হাফিজ বারবার তোদের কথা উল্লেখ করেছেন। মা যদি কিছু বলে? মা কিছুই বলবে না, আজমেরি তোর বোন, আর মা আমাদের সাথে যাচ্ছেন না। মা বাড়িতে একা থাকবেন, আমিরুন থাকবেন, 3টা দিনেরই তো ব্যাপার। আমি আগেই চলে আসতে পারি, তোরা রেডি হ, আমি আর ডাকতে আসবো না। রাওনাফ চলে যায়। সামিউল অন্তরের দিকে তাকে বলে ওঠে, কি কি নেবে প্যাক করো। উর্বি তার ব্যাগ গুছিয়ে রেডি হয়ে বসে আছে। রাওনাফের ব্যাগ গোছানো হয়নি, তাকে কোথাও দেখা যাচ্ছে না। রাওনাফ গিয়েছিল শর্মিদের ঘরে, শর্মি আর শাইমির ব্যাগ গোছানো হয়েছে কিনা দেখতে। কিছুক্ষণ সেখান থেকে সে রুমে ঢুকে নিজের ব্যাগ গোছাতে তাড়াহুড়ো লাগিয়ে দেয়। উর্বি রাওনাফের দিকে তাকে বলে, আমি হেল্প করব? লাগবে না, থ্যাংক ইউ। রাওনাফ বিনয়ী ভঙ্গিতে বলে। উর্বি চুপ করে বসে থাকে। লোকটা তার প্রতি দায়িত্ব যথাযথভাবে পালন করতে চেষ্টা করে। উর্বিও চেষ্টা করলো কিছুটা শোধ করে দেয়ার। তাদের এই নামমাত্র সম্পর্কটা এক প্রকার শোধ খেলা হয়ে দাঁড়িয়েছে। তারা দুজন প্লেয়ার কিছুক্ষণ চুপ করে থেকে উর্বি সংকোচের সাথে জিজ্ঞেস করে, নাবিল যেতে রাজি হয়েছে? রাজি হবে না কেন? আমি ভেবেছি আমি যাচ্ছি বলে রাজি হবে না। রাওনাফ উর্বির দিকে তাকায়, কিছু বলে না, নিজের ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। আমিরুনকে সব কাজ বুঝিয়ে দিয়ে সবাই বাড়ি থেকে বের হয়। খান পরিবারের সবাইকে খুবই হাসি খুশি দেখা যাচ্ছে। দুটো গাড়ির একটাতে বসেছে সামিউল, শাফিউল, হাফিজুর, শর্মি, শাইমি। এই গাড়িটা ড্রাইভ করছে শাফিউল। অন্য গাড়িতে বসেছে মোহনা, অন্তরা, রাওনাফ। রাওনাফ গিয়ে ড্রাইভিং সিটে বসে। উর্বি পেছনের একটা সিটে বসতে গেলে মোহনা বলে ওঠে, ভাবি সামনের সিটে বসুন। উর্বি রোবটের মতো সামনের সিটের দরজা খুলে পেছন থেকে নাবিল বলে ওঠে, আমি পাপার সাথে বসবো। উর্বি ঘুরে নাবিলের দিকে তাকায়, তারপর একটা ম্লান হাসি দিয়ে বলে, শিওর। রাওনাফ চুপচাপ বসে পড়ে। উর্বি গিয়ে পেছনের সিটে বসে। হাত থেকে কনফেকশন অফ এ মার্ডারার বইটা নামিয়ে রেখে উচ্ছ্বাস বাইকের চাবি হাতে নেয়। সজীব আর মাহমুদ উচ্ছ্বাসের দিকে তাকিয়ে আছে। সজীব অনেকটা সাহস সঞ্চয় করে বলে ওঠে, কোথায় যাবেন ভাই? আসামির সাথে জরুরি বৈঠক আছে। ভাই, মামুনের বাচ্চা বেশি ফাল পারতেছে, ওকে পরে দেখব। উর্বি ছাড়া অন্য কিছু মাথায় আনতে চাচ্ছি না আপাতত। সজীব বিরস মুখে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে থাকে। সে দিনকে দিন বিরক্ত হয়ে যাচ্ছে। সারাদিন শুধু উর্বি উর্বি উর্বি। যদি কোনো অপসরা হতো তাহলে না হয় মানা যেত। মোটামুটি ধরনের চেহারা। উচ্ছ্বাস ভাই চাইলে হাত বাড়লেই 10 গুণ সুন্দরী মেয়ে পেতে পারে এখনো। তা না করে ওই মেয়েটার জন্য মরণ খেলায় মেতেছে। উচ্ছ্বাস বইটা সেলফে তুলে রেখে বলে, উর্বিকে মনে মনে গালাগাল দিচ্ছিস? খবরদার না, ওকে ভালোবাসা, গালাগাল দেয়া সব কিছুর অধিকার শুধু আমার। সজীব সাহস জোগাড় করে বলে, যার জন্য এখন এত পাগলামি করছেন সে কি করেছে? সারাদিন আপনাকে বিয়ে করো বলে প্যারা দিত, সে এখন তো দিব্যি অন্যের ঘর করছে। উচ্ছ্বাস তার কথার জবাব না দিয়ে বলে, হানিমুন গিয়েছে নাকি আত্মীয়দের বাড়িতে? ওর শ্বশুরবাড়ির দিকে কোনো আত্মীয়র বাড়ি। উচ্ছ্বাস কিছুক্ষণ চুপ করে থেকে একটার পর একটা ভুল করেই যাচ্ছে মেয়েটা। প্রথম ভুল আমাকে ভালোবাসে, দ্বিতীয় ভুল আমার মতো পশুকে ভালোবাসতে শেখানো, তৃতীয় ভুল আমার থেকে দূরে যাওয়ার কথা বলা। প্রথম 3টা ভুলের শাস্তি দিয়েছি আমি। চতুর্থ ভুল আমাকে ভুলে অন্য কাউকে গ্রহণ করে, এটা শাস্তি খুব শীঘ্রই পাবে। শাস্তি দিয়ে তারপর ওকে বিয়ে করব, কিছু ক্যাশ নিয়ে অনেক দূরে চলে যাব, ছোট সংসার পাতবো ওকে নিয়ে। ভাই, ও তো আর আপনাকে চায় না, এখন এসব করার মানে আছে কোনো? উচ্ছ্বাস সজীবের দিকে তাকায়। চায় না মানে? চাইতে হবেই, এখন এসব করার মানে আছে মানে?
যেদিন মরবো সেদিন ওই উর্বি ওর থেকে পিছু ছাড়াতে পারবে আমার, তার আগে না, কখনোই না। উর্বি বসে আছে, বাইরে সবাই খুব হই হুল্লোড় করছে। বহুদিন পর সবাই সবাইকে পেয়েছে। তাছাড়া এ বাড়িতে আজমেরির ছোট ননদের বিয়ে, রুমা আর তার পরিবারও এসেছে। আত্মীয় স্বজনে গমগম করছে পুরো বাড়ি। উর্বি আর রাওনাফের জন্য দেয়া হয়েছে দোতলার সব থেকে কোণার ঘরের একটি ঘর। বাড়িটি কিছুটা পুরোনো দিনের জমিদার বাড়ির মতো অনেক বড়। আজমেরির স্বামী হাফিজুররা 51বর্তী পরিবার। উর্বির এই ঘরটি অনেক পছন্দ হয়েছে। বিশাল বড় জানালা আর বড় একটা টানা বারান্দা, তাও আবার দক্ষিণমুখী। উর্বি খাটের উপর চুপ করে বসে আছে। আঙিনায় সবাই হেসে হেসে উচ্চস্বরে কথা বলছে। সে ভেবে পাচ্ছে না তার সেখানে যাওয়া উচিত হবে কিনা। উর্বির ঘরের দরজার বাইরে থেকে গ্রামের কিছু মহিলা আর বাচ্চারা উকি দিচ্ছে বারবার। তারা উর্বিকে দেখছে। ডাক্তার সাহেব নতুন বউকে দেখছে। উর্বির ভীষণ অস্বস্তি হচ্ছে। আজমেরি এসে মহিলাদের সরিয়ে দেয়। আরে আপনারা এখানে যান, কি আগে পান মিষ্টি খান, যান যান। সবাই তাদের কৌতূহল সাময়িকভাবে দমিয়ে নিয়ে চলে যায়। আজমেরি ভেতরে ঢুকে উর্বিকে বলে, এখানে বসে আছো কেন? চলো, সবাই কত মজা করছে, চলো চলো। না আপা, আমি এখানেই ঠিক আছি, নিচু স্বরে বলে ওঠে উর্বি। নাবিলের জন্য যাচ্ছ না? ও নেই। আমার কিছু চাচাতো দেবর আছে ওর সমবয়সী, তাদের সাথে ঘুরতে বের হয়েছে। তুমি চলো, আমার আত্মীয়রা এসেছে তোমাকে দেখবে বলে, তাদের আর কতক্ষণ অপেক্ষা করাবো? উর্বি আঁচল টেনে উঠে দাঁড়ায়। তার যেতে এতটুকু ইচ্ছে করছে না। এ বাড়িতে আজ হাফিজুরের ছোট বোন চিত্রার গায়ে হলুদ। ছেলের বাড়ি থেকে তাদের ঠিক পাশের বাড়ি প্রেমের বিয়ে। দুবারের লোক মিলে সিদ্ধান্ত নিয়েছে একই প্যান্ডেলের নিচে দুইবারের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গায়ে হলুদও হবে একই সাথে। সবাই যখন বিয়ে বাড়ির ব্যস্ততায় নিজেকে ব্যস্ত রাখছে, উর্বি তখন জমিদার বাড়ির মতো বিশাল এই বাড়ির দোতলার সবগুলো ঘর পরিদর্শন করতে ব্যস্ত। দুবারি থেকে কিছুটা দূরেই বিয়ে বাড়ির প্যান্ডেল সাজানো হয়েছে। সাউন্ড বক্সে 90 দশকের হিন্দি গান বাজছে। হাফিজুরদের বাড়ি পুরো ফাঁকা। সবাই গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছে। বাড়িতে শুধু রয়ে গিয়েছে রাওনাফ আর উর্বি। উর্বি নিজের মনে ফাঁকা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে আর রাওনাফকে দেখে এসেছে। একটার পর একটা ফোন কল রিসিভ করে কথা বলছে। হসপিটালের ফোন। হঠাৎ দোতলা সিঁড়ি ভেঙে উপরে উঠতে থাকে হাফিজুরের আরেক বোন লতা। বয়স আজমেরির কাছাকাছি। তার পেছনে রয়েছে এই বাড়ির কিছু বউ, যারা সব সময় ঘোমটার আড়ালে থাকে, কিন্তু এরা একে অন্যের সাথে সব সময় অদ্ভুত অদ্ভুত কথা বলে মজা করে। উর্বি বিকেলে গোসল করেছিল। উর্বির চুল ভেজা দেখে ঘোমটার নিচ থেকে লাজুক একটা মুখ বলে ওঠে, ডাক্তার দেখছি তোমাকে 3 বেলা গোসল করাচ্ছে নতুন ভাবেই। উর্বি হা হয়ে মহিলার মুখের দিকে তাকিয়েছিল। মহিলা কথাটি বলেই তার এক জায়ের গায়ে হাসতে হাসতে হুমড়ি খেয়ে পড়ে। উর্বি এখানে আসার পর থেকে একটু এড়িয়ে চলে আজমেরির জাগুলোকে, সাথে আজমেরির ননদগুলোকেও। উর্বিকে অবাক করে দিয়ে লতা মহিলাগুলোকে নিয়ে হুড়মুড় করে পশ্চিমের ঘরটাতে প্রবেশ করে। উর্বি বুঝতে পারছে না তারা কিভাবে জানালো উর্বি ঠিক এই ঘরেই আছে। কোনো কিছু বুঝে ওঠার আগে লতা এসে উর্বির হাত ধরে টানতে টানতে ঘর থেকে বের করে। উর্বি অবাক হয়ে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে আপনারা? ডাক্তারের কাছে। হাসতে হাসতে জবাব দেয় লতা, কেন? ঔষধ দেবে ডাক্তার? উর্বি কিছু বলতে না দিয়ে সবাই উর্বিকে টেনে রাওনাফের ঘরে ঢোকায়। রাওনাফ এইমাত্র ডক্টর কিশোরের সাথে কনফারেন্সে কল শেষ করে ল্যাপটপের চার্জে বসিয়েছে। উর্বি আর লতাদের দেখে অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। লতা বলে, প্যান্ডেলে যেতে হবে মানে? রাওনাফ হতভম্ব হয়ে বলে, পরপর বলো। দেখো, আমি হাফিজুরকে বলেছি লতা তোমরা আনন্দ করো, আমার কল আসছে একটার পর একটা হসপিটাল থেকে। লতা এগিয়ে গিয়ে বলে, ওসব কিছু শুনতে চাই না। চিত্রা আর সাকিবের গায়ে হলুদের সাথে সাথে আরও অনেকের গায়ে হলুদ হচ্ছে সেখানে। সামিউল আর অন্তরারও হচ্ছে। আপনারা নতুন ভাবিরটা বাদ থাকবে কেন? চলেন, এখনই চলেন। রাওনাফ অস্বস্তি নিয়ে উর্বির দিকে তাকায়। উর্বি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লতা বলে ওঠে, নতুন ভাবিকে কোলে তুলুন। উর্বি হতভম্ব হয়ে লতার দিকে তাকায়। রাওনাফ বলে ওঠে, হোয়াট ফট আবার কি? এবারের বিয়ে কি প্রথম দেখছেন? বরবউকে কোলে নিয়ে যাবে, নিন তাড়াতাড়ি ভাবিকে কোলে তুলুন। রাওনাফ ধমক দিয়ে কথা বলতে জানে না, নয়তো অনেক বড় সড়ো একটা ধমক দিত লতাকে আজ। সে শুধু ঠান্ডা গলায় বলে ওঠে, তোমরা গিয়ে আনন্দ করো লতা, আমার ফোন এসেছে হসপিটাল থেকে। উর্বি ঘর থেকে প্রায় ছুটে বের হতে চাইলে অন্যান্য মহিলারা উর্বির হাত ধরে ফেলে। লতা রাওনাফের দিকে তাকে বলতে থাকে, আমরাই তো বেয়াই, অসুবিধা কি? বিয়ে করতে পেরেছেন, এখন লজ্জা পাচ্ছেন কেন? রাওনাফ ঠান্ডা গলে বলে, আমার বাচ্চারা রয়েছে লতা, এসব বন্ধ করো। তাই নাকি? তাহলে বাচ্চাদের সামনে ভাবিকে নিয়ে ঘরের দরজার
সিটকিনি কিভাবে লাগান? উর্বির কান গরম হয়ে গিয়েছে। রাওনাপ থতমত খেয়ে লতার দিকে তাকিয়ে আছে। লতার পেছনে আজমেরি লতাকে ধমকে ওঠে, লতা কি হচ্ছে এসব? লতা মাথা ঘুরিয়ে তার ভাবির দিকে তাকিয়ে দাঁত বের করে বলে, বেই সাহেবের সাথে মস্করা করছি, তুমি নাক গলাতে এসো না। আজমেরি ঘরে ঢুকে রনফের দিকে তাকিয়ে বলে, ভাইজান মোল্লাবাড়ি থেকে মোরশেদ চাচা আর ওনার ওয়াইফ এসেছে, তুমি চেনো? তোমাকে 5 বছর আগে দেখেছে, চলো ওনাদের সাথে কথা বলবে। রানা হাফ ছেড়ে বাঁচল। এই লতার খপ্পরে পড়লে আজ মান সম্মানের 12টা বেজে যেত। মনে মনে সে আজমেরিকে অসংখ্য ধন্যবাদ দেয়। আজমেরি আর রাওনাপ চলে যায়। উর্বি চুপচাপ দাঁড়িয়ে থাকে। লতা বলে, পারলাম না। তারপর উর্বির দিকে তাকে বলে, এমনিতেই কোলে তোলে তো অসুখ সরানোর বাহানায়। লতার পাশে দাঁড়ানো ভাবি দুজন উচ্চ শব্দে হাসতে থাকে। উর্বি নিচু সুরে বলে ওঠে, আমি নিচে আসছি। হ্যাঁ যাও, তোমার স্বামী ওদিকে গিয়েছে। হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকে লতা আর বাকি মহিলারা। উর্বি দ্রুত পা ফেলতে থাকে। দূরের প্যান্ডেল থেকে গান ভেসে আসছে, আজ ব্লু হ্যা পানি পানি। এটা নিশ্চয়ই শর্মী আর তার দলবলের কাজ। আজ সকালটা বেশ চমৎকার, কোনো গাড়ির হর্নের শব্দ নেই এবং চারিদিকে শুধু পাখির কিচির মিচিরের শব্দ। উর্বি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। রাওনাপ বেঘরে ঘুমাচ্ছে। কাল রাওনাপ, হাফিজুর, শাফিউল, রুমার স্বামী সোহেল আর হাফিজুরের ভাইরা মিলে অনেক রাত পর্যন্ত গল্প করেছে। রাওনাপ রাতে কখন ঘরে এসে তা উর্বি জানে না, তবে সম্ভবত ফজরের আজান যখন দিয়েছে তখন রাওনাপ মসজিদে গিয়েছিল। টুপি হাতে ঘুম ঘুম চোখে দেখেছিল উর্বি একটু মনে আসছে। শরীরটা খুব কাহিল লাগছে ইদানিং, বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না। একজন গাইকোনোলজিস্টের সাথে কথা বলে নেবে উর্বি। দরজায় টোকা পড়ে হঠাৎ। উর্বি দরজা খুলে দেখে অন্তরা দাঁড়িয়ে আছে। উর্বি বলে, কিছু বলবে? বড় আপা দেখতে বলেছে, আপনারা উঠেছেন কিনা, তাহলে যেন খাবার ঘরে যেতে বলে দেই। তোমরা কখন উঠেছ? আমরা খুব ভোরে উঠেছি। এই বলে অন্তরা চলে যায়। উর্বি খাবার ঘরের দিকে না গিয়ে রান্নাঘরের দিকে যায়। সেখান থেকে আজমেরির গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। মোহনা এবং বাকি মহিলারাও রয়েছে বাড়ির। উর্বি রান্নাঘরে ঢুকতে আজমেরির বড় যা রুকাইয়া বলে, আরে এই যে আসল লোক এসে গিয়েছে, কি গো নতুন বউ, ঘুম ভালো হয়েছে? উর্বি হ্যাঁ সূচক মাথা নাড়ে। আজমেরি এক থালা পিঠা ভেজে রান্নাঘর থেকে বের হয়ে খাবার ঘরের দিকে যায়। রুকাই উর্বির কাছে এসে ফিসফিস করে বলে, চোখের নিচে কালি কেন? রাওনাপ ভাইয়া ঘুমোতে দেয় না ঠিক মতো? উর্বি হতবাক হয়ে তাকায়। সে বুঝতে পারে না এ ধরনের মশকরায় কী ধরনের প্রতিক্রিয়া দেখানো উচিত। এ বাড়িতে মেইলি আলাপ যেদিক থেকে শুরু হোক না কেন, তা শেষ হয় উর্বি রাওনাপের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে। যেন আর কোনো প্রসঙ্গ নেই কথা বলার, অথচ অন্যান্যদের নিয়ে এতটা রসালো মশকরা কেউ করে না। উর্বি চোখে মুখে একরাশ অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে আছে। মোহনা বুঝতে পেরে বলে, উর্বি মানে ভাবি, দেখো তো রুমার মেয়ে মিশফা কোথায়? ও সকাল থেকে বড় মামি বলে কোথায় খুঁজছে। উর্বি যেন হাফ ছেড়ে বাসে। সে এক প্রকার পালিয়ে যায় রান্নাঘর থেকে। আসসালামু আলাইকুম। হয়তোবা এই গল্পটা অনেকে দেখেছেন, তবে গল্পটা অনেক ভালো। চেষ্টা করব 3 থেকে 4 দিনের মধ্যে গল্পটা শেষ করার। একটু বড় করে দেব, তাই আপনারা যারা শেষ পর্যন্ত আছেন প্লিজ লাইক করেন। এই পার্টটা কেমন লাগলো কমেন্টে জানান। আসসালামু আলাইকুম।